So you all know this is our third free live class, and in this class, basically, I'm going to talk about practical use of tense, modal, and semi-modal verb, এবং আমি আপনাদেরকে দেখাবো টেন্স এর সঠিক ব্যবহার করে আমরা টেন্স অনেকেই শিখি, শুধু সংজ্ঞা এবং স্ট্রাকচার শিখি, কিন্তু সেভাবে না শিখে কিভাবে আমরা টেন্সকে ব্যবহার করে প্র্যাকটিক্যালি ইংলিশে কনভারসেশন করতে পারি, প্র্যাকটিক্যালি সার্টেন টপিকের উপর স্পিকিং করতে পারি, প্রেজেন্টেশন দিতে পারি। এইটা আমি দেখাবো। কিভাবে একটা সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করতে পারি, অর্থাৎ নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে কিভাবে কোশ্চেন তৈরি করতে পারি, কিভাবে যে কনজুগেশন অফ ভার্ব, ফার্স্ট ক্লাসে বলছিলাম যারা ইংলিশে ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন আমি ভোকাবুলারি তেমন পারি না বা জানি না কোন ধরনের ভোকাবুলারি পড়তে হবে, একটা কথা বারবার আমি আপনাদেরকে বলছিলাম যে ভার্ব রিলেটেড ভোকাবুলারি বেশি করে ডেভেলপ করতে হয়, তাহলে ল্যাঙ্গুয়েজটা দ্রুত শেখা যায়। তো সেইটা প্র্যাকটিস করার বা মেমোরাইজ করার একটা ওয়ে আছে, স্টোরি রাইটিং এর মাধ্যমে আমি সেটা করিয়ে থাকি। সেটা কিভাবে করতে হবে আমি দেখাবো। এছাড়া যারা স্পিকিং এ দুর্বল, যারা আইএলটিএস স্পিকিং টপিক বা কিউকার টপিকের উপর কথা বলতে পারেন না, কোশ্চেনের এগেইনস্টে কারেক্ট ওয়েতে গ্রামার ঠিক রেখে অ্যান্সার করতে পারেন না, সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট লাস্ট পর্যন্ত থাকবেন। আই ক্যান সে দ্যাট ইট উইল বি আ মাস্টার্স ক্লাস ফর অল অফ ইউ। টেন্সটাকে আমরা আজকে ভিন্নভাবে দেখব, প্র্যাকটিক্যাল ওয়েতে দেখব। তো দেখেন, কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কেই টেন্স বলে, এটা আমরা জানি অ্যাজ ইউজুয়াল। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার, এটাও আমরা জানি, তাই না? আবার প্রত্যেকটা টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, অর্থাৎ ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল টেন্সের স্ট্রাকচার আছে তিনে চারে 12টা। অর্থাৎ আপনার যদি 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, আপনি 12 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন একটা পার্টিকুলার ভার্বকে। এখন দেখেন, আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই প্র্যাকটিক্যাল কনভারসেশনের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে 12টা টেন্সই কি আমাদের প্রয়োজন হয়? না। আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো, কোন স্ট্রাকচারগুলো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে ব্যবহার করে থাকি, সেটা আমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখেন, এইখানে একটা কথা বলছে যে আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা সিম্পল পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ ইমাজিন করতে পারেন, 12টা টেন্সের ভিতর আপনি 9টা টেন্সকে একপাশে রাখেন, আর তিনটা ইনডিফিনিট বা সিম্পল টেন্সকে একপাশে রাখেন, এরা সমান কাজ করে। অর্থাৎ 90 থেকে 95% কথাবার্তা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট ব্যবহার করে বলা হয়। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ। এখন এগুলো মূলত কিভাবে হয়, আমরা ডিরেক্ট একটা জায়গায় চলে যাব। এইখানে একটু ফোকাস করেন আপনারা, জাস্ট মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এখানে লেখা আছে দেখেন, সিম্পল সেন্টেন্স, স্টেপ 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিভাবে সেন্টেন্সগুলো তৈরি করা হয় বোঝার চেষ্টা করেন। প্রথমত লেখা আছে স্টার্টার, অর্থাৎ একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, একটা সাবজেক্ট থাকবে। স্টার্টার বলতে এখানে মূলত সাবজেক্ট। সাবজেক্ট কি হতে পারে একটা বাক্যের? আমি, তুমি, আমরা, সে, তারা, এগুলো। এরপরে ভার্ব বসছে, যেমন দেখেন প্রেজেন্ট সিম্পল বা V1, পাস্ট সিম্পল বা V2, ফিউচার সিম্পল। মানে ফিউচার ফর্ম বলে অ্যাকচুয়ালি ভার্বের কোনো ফর্ম হয় না, মূলত প্রেজেন্ট ফর্মের আগে শ্যাল বা উইল ইউজ করলে সেটাকে ফিউচার বলা হয়। তো শ্যাল অনলি ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা যায়, অর্থাৎ সাবজেক্ট যদি আই এবং উই থাকে তাহলে শ্যালের ব্যবহার হয়। হি, শি, ইউ, দে, এদের সঙ্গে শ্যালের ব্যবহার করা যায় না। কিন্তু উইলকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়, অ্যান্ড অ্যাকর্ডিং টু মডার্ন ইংলিশ গ্রামার উইলের ব্যবহারটা সব জায়গায় হয়। এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন, তাহলে আর কনফিউশন থাকে না। এরপরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। আমি আপনাদের যারা ফার্স্ট ক্লাসটা মিস করেছেন, দয়া করে ফার্স্ট ক্লাসটা আপনারা দেখবেন, তাহলে এটা বুঝতে পারবেন। অর্থাৎ একদম ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম যে টেন্সটা মূলত কি, টেন্সটা কেন শিখতে হয়। আমরা যে স্পোকেনটা শিখতে চাই, ইংলিশে কথা বলতে চাই, আমরা কেন কথা বলতে পারি না? আমি বাংলায় একটা কথা ভাবতেছি, সেই অনুযায়ী ইংলিশে যখন কথা বলতে যাচ্ছি, সঠিক ভার্বের ফর্মটা ব্যবহার করতে পারছি না, ইনস্ট্যান্টলি সেটাকে ইউজ করতে পারছি না। এইটা করা শিখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি বলছি যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা টেন্সের স্ট্রাকচার মূলত কি? 12টা টেন্সের স্ট্রাকচার হচ্ছে মূলত 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ। 12 ভাবে ভার্ব ব্যবহার হয়। সো সেটা যদি আমরা ইনস্ট্যান্টলি করতে পারি, এখানে আমাদের কোনো প্রবলেম হবে না। আর আমরা কম্পেয়ার করে শিখবো একটার সাথে আরেকটা। যেমন গত ক্লাসে যারা লাস্ট পর্যন্ত ছিলেন, আপনাদের মনে থাকার কথা, আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখিয়েছিলাম, একটা সেন্টেন্স আমি ট্রান্সলেশন করলাম। ফর এক্সাম্পল, তুমি কি গতকাল বাসে গিয়েছিলে? ডিড ইউ গো বাই বাস ইয়েস্টারডে? এটা আমি
ইংলিশে করলাম। বাট এইটাকে যদি আমি অন্যান্য টেন্সে কনভার্ট করি সেটা কেমন হয়? আমি যদি বলি তুমি কি বাসে যাও, তাহলে ইংরেজি কি? ডু ইউ গো বাই বাস? তুমি কি বাসে যাবে? উইল ইউ গো বাই বাস? তুমি কি বাসে যাচ্ছ? আর ইউ গোয়িং বাই বাস? তুমি কি বাসে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং বাই বাস? তুমি কি বাসে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং বাই বাস? উইল ইউ বি গোয়িং বাই বাস? তুমি কি বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন বাই বাস? সো এগুলো কি? এগুলো হচ্ছে আমার টাইমের পরিবর্তন করা। সো এটা আমরা করতে পারবো কিনা, এই জন্য কম্পেয়ার করে করতে হয়, তাহলে দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। যেমন দেখেন, সাবজেক্টের পরে এই যে রাইট, সিং, ওয়াচ, নো, প্লে, ড্রাইভ, ড্র, এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে, আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম, এক্সটেনশন বা বাকি অংশটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আপনি যদি এই প্রেজেন্ট ফর্মগুলো বসান, সেটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার ডেফিনেশনটা কি? যে কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, অ্যাজ ইউজুয়াল হয়, কেউ কোনো কাজ রেগুলার ওয়েতে করে, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। আই রাইট আ লেটার, মানে আমি একটা চিঠি লিখি, লিখি মানে অ্যাজ ইউজুয়াল লিখি, প্রতিদিনই লিখি, লেখা আমার একটা হ্যাবিট। আমি গান গাই, তুমি টিভি দেখো, সে বই পড়ে, জাস্ট অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। আর যখনই আপনি ভি টু, আমরা অনেকে পাস্ট টেন্স মানে ডিড বসাই, ওয়াজ বসাই, বাট না, মনে রাখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। যেমন রাইটের পাস্ট ফর্ম রোট, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াশ এর পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ। এইটা আমাকে জানতে হবে। ভার্বের ফর্ম যদি আমরা না জানি, এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে, এটা কতটা গুরুত্বপূর্ণ আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। এই ভার্বের ফর্ম সম্পর্কে যদি কনসেপ্ট না থাকে, এটা যদি আমরা না জানি, আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। এরপর কি? ফিউচার। জাস্ট আমি যদি তিনটাকে একসাথে কম্পেয়ার করে বলি, তাহলে পাস্ট টেন্সের বাংলা ডেফিনেশন কি? যে অতীতে কেউ কোনো কাজ করেছিল। বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকে। আমি গিয়েছিলাম, করেছিলাম, তারা এসেছিল, দিয়েছিল, নিয়েছিল, এরকম। আর ফিউচার মানে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, যাবে, খাবে, করবে, বলবে, চলবে, এরকম অর্থ দেয়। যেমন আমি যদি তিনটাকে কম্পেয়ার করি, সবাই একটু বোঝার চেষ্টা করেন, ইফ হ্যাভ টু প্র্যাকটিস ইন দ্যাট ওয়ে। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইজ ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। দে ড্র পিকচার, তারা একটা ছবি আঁকে। দে ড্রিউ আ পিকচার, তারা একটা ছবি এঁকেছিল। দে উইল ড্র পিকচার, তারা একটা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। এই যে এইগুলো কেন বলছি, আমি এই যে সময়ের পরিবর্তন কেন করছি, আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম। বারবার এটা বলছি, আমি আপনাদের একটু জিনিসটা দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি একটু লিখি এখানে, আমাকে একটু টাইম দেন, তারপর আবার আমরা এই জায়গাটাতে ব্যাক করব, না হলে অনেক নতুন স্টুডেন্ট যারা আছেন তাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেখেন, একদম ফার্স্ট ক্লাসে আমি একটা কথা আপনাদের বলছিলাম, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে দ্যার ইজ আ পার্টিকুলার স্ট্রাকচার, একটা পার্টিকুলার স্ট্রাকচার আছে আমাদের, সেটা কি জানেন? ফার্স্ট অফ অল, উই নিড আ সাবজেক্ট ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। উই নিড আ সাবজেক্ট, অ্যান্ড ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই ইউজ নাউন অর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় আমরা নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করি। দেন ভার্ব, আফটার দ্যাট এক্সটেনশন। আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, বলবেন এক্সটেনশন। কারণ এইখানে অবজেক্টও বসতে পারে, এখানে কমপ্লিমেন্টও বসতে পারে, এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার হতে পারে। এই অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়াল কি, এটা গত ক্লাসে আমি বলছি, সেকেন্ড ফ্রি লাইফ ক্লাস। এবং কিভাবে এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন নেওয়া যায়, সেটা আমি বলছিলাম। তো আমি যদি একটু লিখি, দেখেন সাবজেক্ট বলতে কি, যেমন আই, আমি। উই, আমরা। দেখেন, আই, উই। এরপর আমি যদি বলি ইউ, তুমি। হি, সে, সি। হ্যাঁ, দে, মানে তারা। রহিম। এইভাবে একটা সাবজেক্ট হয়, কথাটা বোঝেন। সাবজেক্টের পরেই প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে কিন্তু ভার্ব বসে। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। আই মিন উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু
রাইট এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, হ্যাঁ। বাংলায় ভার্বটা লাস্টে থাকে, বাট ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। ফর এক্সাম্পল, আই ইট, আমি খাই। ইট মানে খাওয়া, ডু মানে করা, রিড মানে পড়া, রাইট মানে লেখা, দোজ আর ভার্ব। হ্যাঁ, আমি যদি বলি উই প্লে, আমরা খেলি, এটা হচ্ছে আমার ভার্ব। আমি যদি বলি ইউ ডু, তুমি করো, এটা হচ্ছে আমার ভার্ব। আমি যদি বলি হি ড্রাইভ, সে চালায়, এটা হচ্ছে আমার ভার্ব। আমি যদি বলি শি ড্রস, সে আঁকে, এটা হচ্ছে আমার ভার্ব। যে গো, তারা যায়, এটা হচ্ছে আমার ভার্ব। রহিম স্পিক, রহিম বলে। এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা, এক্সটেনশনের যে পার্টটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন আমি খাই, কি খাই? আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে, আমরা খেলি, কি খেলি? উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। বোঝার চেষ্টা করেন, ইউ ডু, তুমি করো, কি করো? মানুষ করে কি? ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। এগুলো কমপ্লিট সেন্টেন্স, হ্যাঁ। হি ড্রাইভ, সে চালায়, কি মানুষ চালায়? কি? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। তো এগুলো কি এক একটা কমপ্লিট সেন্টেন্স আমি লিখতেছি। শি ড্রস, সে আঁকে, কি আঁকে? শি ড্রস আ পিকচার, হ্যাঁ, সে একটা ছবি আঁকে। দে গো, তারা যায়। মানুষ যায় কোথায়? এখন আমি যদি বলি দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। হ্যাঁ, রহিম স্পিক্স, রহিম বলে। রহিম কি বলে? আমি যদি বলি রহিম ইংরেজি বলে, রহিম স্পিক্স ইংলিশ। তো এইভাবে আমরা সেন্টেন্স গুলো তৈরি করলাম। এখন এই যে সেন্টেন্স গুলো লিখলাম, যারা টেন্স বোঝেন, টেন্স জানেন, আমি যদি আপনাকে বলি এগুলো কোন টেন্সে লেখা আছে, আপনি এক কথায় এক বাক্যে কি বলবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ সাবজেক্টের পর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না, যে আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। কিন্তু দেখেন, আপনি যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন করবেন, প্র্যাকটিক্যালি কমিউনিকেশন করবেন, একজনের সাথে যখন আপনি কথা বলবেন, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারবেন? না, এগোনো যায় না। আপনার সময়ের পরিবর্তন করতে হবে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর টাইম, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর থট, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেন্স। সো হাউ ক্যান ইউ চেঞ্জ ইট? কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন? বাই চেঞ্জিং দ্য ফর্ম অফ ভার্ব অ্যাকর্ডিং টু কারেক্ট স্ট্রাকচার অফ টেন্স। অর্থাৎ ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমে এটা করতে হয়। কেমন সেটা? বিষয়টা বোঝেন। এই যে বাক্যগুলো, এগুলো তো সব প্রেজেন্ট ইনডিফিনিট। এখন মনে করেন আমি একটা কনভারসেশন তৈরি করব, এটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম, দুইজনের ভিতরে মনে করেন একটা কথোপকথন হচ্ছে একদম। দেখেন, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হবে। প্র্যাকটিক্যাল লার্নিং এর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই, বিকল্প নেই। তা না হলে কখনোই ভাষা শেখা যায় না। আমি যাদেরকেই শেখাই, প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি। দেখেন, এ এবং বি, দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এ বি কে বলছে, মনে করেন দুইজন বন্ধু, একটা মেসে থাকে। এ বাইরে থেকে এসে বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? তুমি কি রাতে ভাত খেয়েছো? এটা কোন টেন্স জানেন? খেয়েছো, করেছো, গিয়েছো, প্রেজেন্ট পারফেক্ট। তো এরকম বলছে যে হ্যাভ ইউ, এটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম, হ্যাঁ, ইটেন রাইস অ্যাট নাইট। তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এবার বি বলছে আমি আহ, আমি খাইনি, তুমি কি এখন খাইতেছো? অর্থাৎ আই হ্যাভ নট আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আর ইউ আর ইউ ইটিং রাইস নাও? অর্থাৎ তুমি কি এখন ভাত খাচ্ছো, বা তুমি কি এখন ভাত খাইতেছো? মানে বি উল্টে আবার একে কোশ্চেন করলো। এবার এ বলছে যে আমি সকালে খেয়েছিলাম। কি বললাম বলেন তো? আমি সকালে খেয়েছিলাম, আই এট রাইস, আমি সকালে ভাত খেয়েছিলাম ইন দ্য মর্নিং। আমি এখন খাবো না, আই উইল নট ইট নাও। এই যে এ এবং বি, দুইজনের ভিতরে আমি একটা স্যাম্পল কনভারসেশন তৈরি করলাম। প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে বোঝেন। এই কনভারসেশনটার ভিতরে প্রত্যেকটা বাক্যে আমি কিন্তু একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি? ইট। ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। কিন্তু দেখেন, এই যে ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে আমি কি কোথাও ইট রাখছি? দেখেন তো, কোথাও এক জায়গায় লিখছি ইটেন, এক জায়গায় লিখছি ইটিং, এক জায়গায় লিখছি এ টি ই এইট, এক জায়গায় লিখছি উইল নট ইট। অর্থাৎ এই যে ইটটাকে তো আমি কোথাও ইটই লিখলাম না, লিখছি ইটেন, ইটিং, এইট, উইল নট ইট। এর মানে কি? এর মানে হচ্ছে ভার্বের পরিবর্তন হয়েছে। কারণ সময়ের পরিবর্তন হয়েছে। যখন একজনের সাথে আরেকজন কথা বলে, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারে না, পরিবর্তন হয়, টাইমের পরিবর্তন হয়। বাংলায় আমরা এটা করি, কিন্তু ইংলিশে আমরা সেই পরিবর্তন অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে ব্যবহার করতে পারি না, ইউজ করতে পারি না। এজন্য ইংলিশে কথা বলতে পারি না। ইংলিশে কথা বলতে না পারার প্রধান কারণ কি? যে কথাটা আমি বাংলায় ভাবতেছি, যে টাইমে আমি ওই কথাটা ভাবতেছি, ওই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ইংলিশে আমি স্ট্রাকচারটা অর্গানাইজ করতে পারছি না। ইনস্ট্যান্টলি আমি ভার্বটাকে নিয়ে আসতে পারছি না, ভার্বের ফর্মটা বসাতে পারছি না। এই যে ইট মানে খাওয়া, এই ভার্বের টোটাল পাঁচটা ফর্ম থাকে। এর পাস্ট ফর্ম বা ভি টু হচ্ছে এইট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং, এর থার্ড পার্সন হচ্ছে ইটস। এরকম প্রত্যেকটা ভার্বেরই পাঁচটা করে ফর্ম আছে, প্রত্যেকটা ভার্ব। রাইট মানে কি? লেখা।
এর পাস্ট ফর্ম কি? রোড। পাস্ট পার্টিসিপল কি? রিটেন। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল কি? রাইটিং। তাহলে থার্ড পার্সন কি? রাইট। তাহলে এই যে আমরা টেন্সের স্ট্রাকচার শিখি, টেন্স কি? টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসে মূলত কথার, কালের বা সময়ের পরিবর্তন হয়। এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে নিতে হবে। আমি গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে একটা গল্প দিয়েছিলাম। আমার এক রিলেটিভ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয় একটা পাবলিক ইউনিভার্সিটিতে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে ভাত খেয়েছিল এটার ইংরেজি কি, সে বলতে পারেনি। সে বলছে হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস, এরকম। মানে ইটের পাস্ট ফর্ম যে এইট, এটা সে জানে না। অর্থাৎ এখানে আপনারা কতজন, 250 জনের মতো ক্লাস করছেন, এখানে আমি বলতে পারি 70% স্টুডেন্ট এটা জানে। কেন জানেন? আমরা আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করি না, এই জিনিসগুলোর উপর ফোকাস করি না। ভার্বের ফর্ম, আমরা যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে, ভার্বের ফর্ম খাতায় লেখায় তারপর ইংরেজি শেখানো শুরু করি। এটা না করলে হবে না। এবং আপনাকে ইনস্ট্যান্টলি ট্রান্সফর্ম করা শিখতে হবে, এটা খুবই দরকার। তাহলে স্পোকেন ইংলিশটা কি? আমরা কথা বলতে গেলে আমাদের বিভিন্ন সময়ের পরিবর্তন করতে হয়, এই পরিবর্তন অনুযায়ী ভার্বের ফর্মের সঠিক ব্যবহারটা করতে হয়। এই ভার্বের ফর্মের ইনস্ট্যান্ট ইউজ বা ব্যবহার আমরা করতে পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা টেন্স মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। মনে করেন হি একটা সাবজেক্ট, এবার আমি যদি বলি ড্রাইভ, এই ড্রাইভ মানে চালানো, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বোঝেন? এখন আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, আমাকে লিখতে হচ্ছে হি ড্রোভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, তখন আমাকে লিখতে হচ্ছে হি উইল ড্রাইভ আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। এই সাতটা আমার লেখা হয়ে গেছে। এই হ্যাজের জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট। তো এই যে আমি কয়েকটা টেন্স দিয়ে সেন্টেন্স লিখলাম, দেখেন প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। আমার পরিবর্তনটা কোথায় হয়েছে? কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা হচ্ছে ভিতরে ভার্বের ফর্মে। কোথাও ড্রাইভ, কোথাও ড্রোভ, কোথাও উইল ড্রাইভ, কোথাও ইজ ড্রাইভিং। এইভাবে আপনার যদি টেন্স জানা থাকে, এই যে ড্রাইভ মানে কি? চালানো। এই চালানো কথাটাকে আপনি সর্বোচ্চ 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। কিন্তু একটা কথা কি জানেন? শুধু টেন্সের স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। ফার্স্ট ক্লাসে বলছিলাম, মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য টেন্সের পাশাপাশি মডাল শিখতে হয়। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইংলিশে টোটাল 18টার মতো মডাল, সেমি মডাল ভার্ব আছে। এটা যদি জানা থাকে, একটা পার্টিকুলার ভার্ব দিয়ে 18 ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। তো টেন্সের 12টা স্ট্রাকচার আর 18টা মডাল, সেমি মডাল, 30টার মতো স্ট্রাকচার হয়। মানে এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে 30 ভাবে তখন ডিসক্রাইব করা যায়। আর এটা যদি কেউ একবার করতে পারে, অর্থাৎ 12টা টেন্স, 18টা মডেল, সেই মডেল, 30টা স্ট্রাকচার, এটা যদি কারো জানা থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, আপনি বাংলায় যাই ভাবেন না কেন, সে কথা কি ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন। ঠিক আছে? বিষয়টা বোঝেন। আমি একটা সেন্টেন্সে লিখে দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন আমি বলছি যে হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এবার আমি যদি বলি সে গাড়ি চালিয়েছিল, ই ড্রোভ এ কার, সে চালাবে, উইল ড্রাইভ আ কার। সে গাড়ি চালাচ্ছে, ইজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে গাড়ি চালিয়েছে, হ্যাজ ড্রিভেন এ কার। হ্যাঁ, এইবার দেখেন আমি যদি বলি সে গাড়ি চালাতো বা চালাইতো, এটা কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্স তো চালিয়েছিল। তাহলে এখানে আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। আমি যদি বলি সে গাড়ি চালাতে পারে, তার গাড়ি চালানো উচিত, সে অবশ্যই গাড়ি চালাবে, তার আজ গাড়ি চালানোর কথা আছে, এগুলো কোনো টেন্স দিয়ে বলা যায় না। এগুলো আপনি বলতে গেলে মডাল, সেমি মডালে ব্যবহার করতে হবে। অর্থাৎ হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। আর এই মডালের একটা সুবিধা হচ্ছে, আমাদের টেন্সের স্ট্রাকচারে যেমন এই যে কখনো ড্রাইভ লিখছি, কখনো ড্রাইভিং লিখছি, কোথাও ইজ ড্রাইভিং, ড্রিভেন লিখছি, ভার্বের ফর্মের পরিবর্তন করি। কিন্তু মডালের ক্ষেত্রে যে মডাল বা সেমি মডাল আপনি ব্যবহার করেন না কেন, মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে হয়, রুট ফর্মে হয়, মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়।
হি ওয়াজ টু ড্রাইভ আ কার, হতো। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। কি লিখলাম? দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভিতরে ভার্বের ফর্মে। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? যে কথাটা আমি যে টাইমে ভাবতেছি সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে ইউজ করতে পারছি না। তাহলে টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। এই 12টা স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য এই 12টা টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। তাহলে আপনি যেটাই বাংলায় ভাবেন না কেন, ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে প্রকাশ করতে পারবেন। তার আগে আপনাকে কি শিখতে হবে জানেন? এই ভার্বের ফর্ম। ভার্ব সম্পর্কে একটা কনসেপ্ট বা একটা ধারণা আপনাকে রাখতে হবে। এই দেখেন, এই যে এই ভার্ব দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, মানে যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। আমি এই পিডিএফ ফাইলটাও ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম, আমি আবারও ফরওয়ার্ড করে দিব, কারণ অনেক নতুন স্টুডেন্ট আসছেন। এইখানে আমার মোস্ট ইউজফুল 200 ভার্ব আছে, 200টা ভার্ব আছে, যে 200টি ভার্ব বাংলায় আমরা আমাদের ডে টু ডে লাইফে হরহামেশা ইউজ করি, বাট ইংলিশে এদের অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। অর্থাৎ যারা বলেন বা যারা মনে করেন যে আমি ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি সম্পর্কে আমার কনসেপ্ট নেই, তাই ইংলিশ পারি না বা কথা বলতে পারি না, ভোকাবুলারি বলতে ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। অ্যাটলিস্ট এই 200টা ভোকাবুলারিও যদি আপনার জানা থাকে, কেউ আপনাকে আটকাতে পারবে না। কেন জানেন? এই ভার্বের ভোকাবুলারির কথা কেন বলছি? এই যে আমি এখানে লিখছি না এইমাত্র, এখানে দেখেন এই যে এই জায়গাটা, দেখেন সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। সাবজেক্ট মানে যে কাজটা করে, আই, উই, ইউ, এরপরে আমাকে ভার্ব বসাতে হয়। আর ভার্বটা বসালে এক্সটেনশনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আমি খাই, আপনি কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। আপনি কি খেলেন? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, বসান। অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, ভার্ব বসাতে পারলে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমাকে জানতে হবে কোনটা? ভার্ব। জানতে হবে কোনটা? ভার্বের ফর্ম। কেন ফর্ম? কারণ আমরা তো একটা টাইমে কথাকে রেখে করতে পারবো না। কথা আমাদের ফর্মের পরিবর্তন, টাইমের পরিবর্তন করে কথা বলতে হয়। এই জন্য ভার্বের ফর্ম জানতে হবে। এই হচ্ছে আলটিমেট বিষয়। এখন এই যে টেন্সের জায়গাটা নিয়ে আমি কথা বলছিলাম, যে আই রাইট আ লেটার, আমি চিঠি লিখি। আই রোট এ লেটার, লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি লিখবো। দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি একটা গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাবো। এখন দেখেন, আমাদের কিন্তু সেন্টেন্স শুধু এইভাবে রাখলে হবে না। একটা সেন্টেন্সকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে শিখতে হয়। অর্থাৎ এইখান থেকে আবার কিভাবে ট্রান্সফর্ম করা যায় জানেন? দেখেন, আমি একবার বলি এটাকে, আমি আমি আবারও বলবো। আহ, আমার একটা মজার বিষয় বা একটা ম্যাজিক্যাল থিংস, আমাদের টেন্সের স্ট্রাকচার আছে কয়টা বলেন তো? টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা। একটা সেন্টেন্সকে আমি যদি ট্রান্সফর্ম করি, তাহলে 12টা সেন্টেন্সে আবার পরিণত করা যায়। সেটা কেমন জানেন? একটা সেন্টেন্স বা বাক্যকে ট্রান্সফর্ম করে 12টি সেন্টেন্সে পরিণত করা যায়। এটা কেমন? যেমন মনে করেন, আমি যে সেন্টেন্সটা লিখছিলাম সেই জায়গাটাতে যদি আরেকবার যাই। হ্যাঁ, এইখানে মনে করেন এই যে একটা বাক্য আমি লিখলাম না, হি ড্রাইভস আ কার। দেখেন, এই বাক্যটাকে কত ভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে হি ড্রাইভস আ কার, এটাকে আমি যদি নেগেটিভ করি, তখন এরকম হবে যে ডাজেন্ট হি ডাজেন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালায়, সে গাড়ি চালায় না। সে কি গাড়ি চালায়? তখন এরকম হয়, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালায়? ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার। সে আহ, সে কিভাবে গাড়ি চালায়? জাস্ট হাউ ডাজ হি ড্রাইভ আ কার। হ্যাঁ, সে কখন গাড়ি চালায়? জাস্ট হোয়েন ডাজ হি ড্রাইভ আ কার। আর সে 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 কেন গাড়ি চালায়? ওয়াই ডাজ হি। অর্থাৎ আপনার সিচুয়েশন অনুযায়ী যে WH ওয়ার্ড লাগবে সেটা আপনি বসাবেন। তাহলে দেখেন, হি ড্রাইভস এ কার, এটাকে আমি ট্রান্সফর্ম করছি নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, WH ওয়ার্ড প্লাস নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে। এরপর আমি যদি আবার এগুলোকে এইভাবে বলি, যে ওয়ার, ওয়ার, WACRE, ওয়ার ডাজেন্ট হি
ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না? ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না? হাউ ডাজেন্ট হি হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না? হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না? এরপর আমি যদি বলি যে ওয়াই ওয়েন ডাজেন্ট হি, সে কখন গাড়ি চালায় না? এইটা লিখতেছি না, অনেকে বলতে পারেন এটা তো আমি জানি বা আমি পারি বা বুঝি, এটা পারলে হবে না, এটা ঠোঁটস্থ করতে হবে, ঠোঁটের উপর রাখতে হবে, কারণ স্পিকিং ফ্লুয়েন্সিতে এটা খুবই কাজে দেয়। অর্থাৎ আপনার যদি এইটা ভালোভাবে প্র্যাকটিস থাকে, দ্রুত ফ্লুয়েন্সি নিয়ে আসা যায়। দেখেন কয়টা হয়েছে, দেখছেন? বলছিলাম না আমাদের টেন্স আছে 12টা। একটা সেন্টেন্সকে আমি যদি কনভার্ট করি, একটা সেন্টেন্সকে আমি যদি ট্রান্সফর্ম করি, আবার 12টা সেন্টেন্স পাওয়া যায়। দেখছেন? এইটা যদি কেউ প্র্যাকটিস করতে পারেন, এই জায়গাটা যদি কেউ ডেভেলপ করতে পারেন, ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে আপনার কাছে। অনেক ইজিলি আপনি ল্যাঙ্গুয়েজটা কভার করতে পারবেন। তো এগুলো কিভাবে করতে হবে আমি সেটা দেখাচ্ছি। তার আগে একটা বিষয় বোঝেন, আমি বারবার বলছি, আমরা যেটাই শিখবো সেটার প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা শিখবো। অর্থাৎ এই যে টেবিলটা আপনি দেখছেন, সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে কেউ কোনো কাজ করে, পাস্ট ফর্ম বসালে পাস্ট ইনডিফিনিট টেন্স, উইল প্লাস ভিএন বসালে ফিউচার টেন্স হচ্ছে। কিন্তু এইটাকে আমরা প্রেজেন্টেশনে কিভাবে রূপ দিতে পারি, এটা আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম। আগে এটা একটু বলি, তারপর একটা প্র্যাকটিক্যাল আইএলটিএস কিউ কার্ড টপিকের প্রেজেন্টেশন আমি দেখাবো। তার আগে এইখানে একটু দেখেন। যেমন আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, দেখেন হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন কি করেন, অথবা হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের কাজ কি, আপনি কি এটা ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন আমার সামনে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া? দেখেন খুব সহজে করা যায়। আপনি যে কোনো টপিকের উপর স্পিকিং করতে গেলে আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন যে কোশ্চেনটা কেমন, তাহলে আমার অ্যান্সারটা কোন টাইমে করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখানে দেখেন ইয়েলো কালার দিয়ে ভার্বগুলোকে আইডেন্টিফাই করা। তো হোয়াট ডু ইউ ডু এভরিডে অর হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনার প্রতিদিনের কাজ কি, এইটার উপর এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আমি এটা একটু পড়ি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। এবং এইখানে আপনার ইনফরমেশন গুলো আপনাকে বসাতে হবে যে আপনি প্রতিদিন কি করেন। তো একটা প্রেজেন্টেশন শুরু করতে গেলে, স্পিকিং শুরু করতে গেলে একটা গ্রিটিংস দিতে হয়, একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। তো এখানে বলছে দেখেন, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, অর্থাৎ আমি সাকিব আপনাদের সামনে। ইনস্টেড অফ বিফোর ইউ ক্যান সে ইন ফ্রন্ট অফ ইউ। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। দেন হিয়ার ইউ ক্যান সি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করি। হ্যাঁ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। এরপর কি বলছে যে আই ডু সাম এক্সারসাইজ। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ একটা কাজ আমি রেগুলার ওয়েতে করি, প্রতিদিন করি। প্রতিদিন আমার কোন একটা কাজ করা অভ্যাস। ঠিক আছে? কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর বোঝেন কি বলছে। আহ, আহ, কোথায় গেল? আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, দেন আই ডু সাম এক্সারসাইজ, আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, দেন আই গেট রেডি, আমি রেডি হই টু গো টু অফিস আর কল ইজ অ্যাট 9:30 AM, 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। এরপর দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। এরপরে আমি কি করি? Here you can see, I spend some time with my family, then I learn English for 1 hour, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। I take my dinner at 10 PM, আমি 10টায় আমার ডিনার করি। Then I go to bed for sleeping at 11 PM, আমি 11টায় বেডে ঘুমানোর জন্য যাই। So that's all about my daily activities. Thanks for patience hearing. So এইভাবেই আপনি কিন্তু আপনার ডেইলি অ্যাক্টিভিটিসটাকে ডেসক্রাইব করতে পারবেন। এটা খুব সহজেই করা যায়, এটা কঠিন কোনো কিছু না। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখন
এটা তো আমার ডেইলি অ্যাক্টিভিটিস গেল, এবং এইটাকে অনুসরণ করে, এটাকে মেনটেন করে আপনারা নিজেরাও আপনাদের অ্যাক্টিভিটিসটাকে ডেসক্রাইব করতে পারবেন। সাবজেক্ট, এরপর আপনি কোন কাজটা করেন সেই ভার্বটা বসান, দেখবেন এক্সটেনশন বা বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসছে। এইভাবে একটু একটু করে কথা বলা শুরু করতে হয়, মুখ দিয়ে কথা বের করতে হয়। ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু স্পিক। উইদাউট স্পিকিং ইউ উইল নট বি এবল টু এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। হ্যাঁ, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনেকে মনে করে কি, আমি ওয়ার্ড ভোকাবুলারি জানি না, গ্রামার বুঝি না, টেন্স বুঝি না, আগে ভালো করে শিখে নেই, তারপরে একদিন কথা বলবো। যারা এরকম মনে করে, ওই শিখতে গিয়ে জীবন চলে যাবে, আপনার শেষ হবে না শেখা। কিন্তু কথা বলা শুরু করে দিতে হয়, ভুল বলেন সমস্যা নেই, স্পিকিং করতে হয়, লাউডলি কোনো প্যাসেজ রিড আউট করতে হয়, তাহলে শেখা যায়। কারণ ভাষা তো বোবার মতো চুপ করে থেকে দেখে শুনে হয় না, মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনাকে স্পিকিং করতেই হবে। এখন দেখেন, আমি যেটা মূলত বলতে চাচ্ছি যে আমরা ইংলিশে কথা বলতে পারি না, স্পিকিং করতে পারি না, কেন পারি না? আমরা একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে করতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। যেমন আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, এখন রাত 10টা 50 বাজে প্রায়, আমি যদি আপনাদেরকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো এখন আমার ক্লাসে ক্লাস করছেন, আপনি আজকে সারাদিন কি করলেন, হোয়াট ডিড ইউ ডু টুডে? অথবা আপনি গতকাল কি কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? আপনার গতকালকের কাজ কি ছিল? ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ফ্রন্ট অফ মি? আমার সামনে আপনি বলতে পারবেন? এখন আপনি বলছেন যে স্যার, গতকাল আমি খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, তারপর ফজরের নামাজ পড়েছিলাম, একটু এক্সারসাইজ করেছিলাম, ব্রেকফাস্ট করে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম, তারপর 2টার দিকে লাঞ্চ করলাম, বিকালে একটু শপিং এ গিয়েছিলাম, তারপর বাসায় ফিরলাম, মাগরিবের নামাজ পড়লাম, এরপর একটু টিভি দেখলাম বা ইংরেজি চর্চা করেছিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম ডিনার করে। সেই যে করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, এগুলো আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন? আপনার দেখেন পরিবর্তনটা কোথায়, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মে করতে হয়। যেমন এখানে কি বলছে দেখেন, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিং, আই ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। কি বলছে? আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। অর্থাৎ বাংলাটা কি, বাংলা আমাদের মাদার টাং বাংলা, মাতৃভাষা বাংলা। প্রাইমারি লেভেলে ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে ব্রেনে আগে বাংলাটা চলে আসে, এটা সাইকোলজিক্যাল থিংস। সো আগে এটার সাথে কম্পেয়ার করেন, যে আই গট আপ মানে কি, আমি উঠেছিলাম খুব সকালে ঘুম থেকে, আই গেট আপ আমি উঠি, আই গট আপ আমি উঠেছিলাম। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমি দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় এসেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করেছিলাম। হ্যাঁ, দেন আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। সো দ্যাটস অল মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। তাহলে দেখেন, গেটের পাস ফ্রম গট, ব্রাশের পাস ফ্রম ব্রাশড, ওয়াশের পাস ফ্রম ওয়াশড, টেকের পাস ফ্রম টুক, ডু এর পাস ফ্রম ডিড, স্পেন্ডের পাস ফ্রম স্পেন্ট, হ্যাঁ, লার্নের পাস ফ্রম লার্ন, গো এর পাস ফ্রম ওয়েন্ট, খামের পাস ফ্রম খেইম, স্টার্টের পাস ফ্রম স্টার্টেড। তাহলে এই যে V2, এটা আপনাকে শিখতে হবে, নিতে হবে। অনেকে মনে করে পাস্ট টেন্স মানে ডিড বা ওয়াজ এর ব্যবহার, না। মেইন সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পাস্ট টেন্স মানে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম বা V2 ব্যবহার করতে হয়। এটা ব্যবহার করে অতীতের যে কোনো কথাকে ডিসক্রাইব করা যায়। ইংলিশে কথা বলা কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। এখন আমি যদি সময়কে আবার চেঞ্জ করি, আমি যদি এখন আপনাদেরকে বলি যে আপনি আগামীকাল কি করবেন, এখন তো আমার ক্লাস করছেন, আপনাদের আগামীকালকের কাজ কি হবে, তো প্রত্যেকের ব্রেনে সেট আপ করা থাকে না, প্ল্যান করা থাকে না, আমি আগামীকাল এই টাইমে ঘুম থেকে উঠবো, তারপর এখানে যাব, ওইটা করব, ওইটা করব, এর সাথে এই করব। তো আপনি বলছেন যে স্যার, আগামীকাল ভোরে উঠবো, ফজরের নামাজ পড়বো, একটু হালকা এক্সারসাইজ করব, এরপর ব্রেকফাস্ট করে রেডি হব, ইউনিভার্সিটিতে যাব, গিয়ে একটা প্রেজেন্টেশন আছে সেটা দিব, আমার কয়েকজন বন্ধুর সাথে দেখা করব, বিকালে একটু ঘুরতে যাব, তারপর বাসায় এসে নামাজ পড়ে যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করব। এই যে যাব, খাবো, করব, চলবো, এটা আপনি কিভাবে বলবেন? জাস্ট সাবজেক্টের পর উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, নট পাস্ট, এই V1টা বসবে। দেখেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো আর হোয়াট উইল বি টুমোরোস অ্যাক্টিভিটিস, কত সহজে বলা যায় না? যে ভবিষ্যৎ, হ্যাঁ ভবিষ্যৎ,
I'll try to say something about my tomorrow activities. I'll get up early in the morning tomorrow. আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। Then I'll brush my teeth, আমার দাঁত ব্রাশ করব। I'll wash my face and take ablution for ফজর prayer, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। দেন আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসবো। আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। Then I learn English for 1 hour. Then I will take my dinner at 10 p.m. So that will be my tomorrow activities. So এই যে আমি প্রতিদিন কি করি, আমার বর্তমানে কোন কাজটা হয়, গত দিন কি হয়েছিল, আগামীকাল কি হবে, এই যে বিভিন্ন সময়ের পরিবর্তন করে স্পিকিং করা বা প্রেজেন্টেশন দেওয়া, এইটা যদি আপনারা করতে পারেন, দ্রুত ফ্লুয়েন্সি আসে, দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আপনারা যারা দেখছেন, আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস গুলোকে শেয়ার করেন। আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন। অনেকে বলে আপনার ফ্রি ক্লাস আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, ফ্রি ক্লাস ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, আমি আপনাদের এটা দেখাই দিচ্ছি, আপনি আপনার মতো করলেন কি করলেন না আমি জানি না। কিন্তু পেইড কোর্সে কি হয়, প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে প্রেজেন্টেশন নেই, তারা স্পিকিং টেস্ট দেয়, এবং সেখানে ভুল হলে সেটা আমি ধরাই দিই, তারা ওভারকাম করতে পারে। অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডেভেলপ এনি ল্যাঙ্গুয়েজ। সো সেটা তারা পায়, সেই বেনিফিট সেই ফ্যাসিলিটিস সেখানে পায়, কারণ সেখানে ওয়েল এনভায়রনমেন্টে জাস্ট 20 থেকে 30 জন স্টুডেন্ট সেখানে ক্লাসগুলো করে। আর এই ক্লাসগুলো তো উন্মুক্ত থাকে সবার জন্য, এই ফ্রি ক্লাসগুলো। এখানে আমি যদি এখন আনমিউট করে দিই, আপনাদের কাছে একটা শুনতে চাই, একসাথে সবাই কথা বলে উঠবে, ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয় না। তারপরে আমার জায়গা থেকে এই ফ্রি ক্লাসগুলোতে যতটা পারা যায় আমি বোঝানোর চেষ্টা করছি, আপনাকেও সেইভাবে নিতে হবে। ইনশাআল্লাহ ইউ উইল গেট ইউর অ্যাকচুয়াল বেনিফিট উইদিন শর্ট টাইম। তাহলে দেখেন, তিনটা ইনডিফিনিট টেন্স কিভাবে হয়। সাবজেক্টের পর V1, প্রেজেন্ট ইনডিফিনিট V2, পাস্ট ইনডিফিনিট উইল প্লাস V1, ফিউচার ইনডিফিনিট। সেটা দিয়ে কিভাবে সেন্টেন্স হয়, কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায়, এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। এখন আপনি বলতে পারেন যে এটা তো আপনার তৈরি করা টপিক, আমি যদি একটা ইম্পর্টেন্ট বা আইএলটিএস কিউ কার্ড প্রেজেন্টেশন টপিকের কাছেও আসি, ওই সেম ওয়েতেই এটা করতে হয়। যেমন মনে করেন, বোঝার চেষ্টা করেন, এইখানে একটা টপিক দেওয়া আছে। এই টপিকটার নাম হচ্ছে আ পিকনিক দ্যাট ইউ এনজয়েড। একটা পিকনিক যেটা আপনি উপভোগ করেছিলেন। হ্যাঁ, এখানে আপনারা এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন একটা পিকনিক করেনি। আপনার বন্ধু বান্ধবের সাথে হোক, ফ্রেন্ড সার্কেলের সাথে হোক, কলিগদের সাথে হোক, যদি কখনো একটা পিকনিক করেন, সেটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে যে কবে করেছিলেন, কার সাথে করেছিলেন, কিভাবে করেছিলেন। এখন এখানে একজন একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। আমি প্রাইমারি লেভেলে কি করি, আমার স্টুডেন্ট যাদের কাছ থেকে আমি স্পিকিং প্র্যাকটিস করাই, এই স্যাম্পল অ্যান্সারগুলো আগে তাকে তাকে পড়াই। কেন পড়াই? ইনফরমেশনের প্রয়োজন, ইনফরমেশন ছাড়া বাংলাতেও কথা বলা যায় না। মনে করেন আপনি একটা বিষয়ের উপর কথা বলবেন, আপনার যদি ইনফরমেশনই না থাকে কিভাবে বলবেন? ইভেন আমি যদি মনে করেন ফেভার বা জ্বর, আমি যদি আপনাকে বলি যে জ্বর সম্পর্কে 10টা বাক্য বলেন তো বাংলায়, আপনি বলছেন যে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বর হয়, জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, তারপর কি? দেখেন আর বাক্য আপনার ব্রেনে আসছে না। কিন্তু এই সেম কথাটা আপনি একজন মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব জ্বর নিয়ে 10টা সেন্টেন্স বলেন, তো সে অনর্গল বলে দিতে পারবে, কারণ সে ওই বিষয়ে তার পড়াশোনা করা আছে, জানা আছে। তো একটা টপিকের উপর যখন আপনি স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, প্রাইমারি লেভেলে একটা করে স্যাম্পল অ্যান্সার থাকবে। এই অ্যান্সারগুলো আপনাকে একটু পড়তে হবে, তাহলে আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন, এবং আইডিয়া জেনারেট করে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। এই অ্যান্সারগুলো পড়লে কি হয়, রাইটিং এর ফরমেশনটা বোঝা যায়, একটা সেন্টেন্স কিভাবে লেখা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, কোথায় কোন টেন্সের ব্যবহার, এটা বোঝা যায়। আপনার রিডিংটা ডেভেলপমেন্ট আসবে, রিডিং স্পিড যেটা, এটা বাড়বে। আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি থাকলে সেটা ডেভেলপ করতে পারবেন। অর্থাৎ প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে অনেকগুলো দিক ডেভেলপ করা যায়। এরপর কোশ্চেনের এগেইনস্টে এখানে কয়েকটা কোশ্চেন আছে, যেমন ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন। ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, স্পটে পৌঁছানোর পর কি করেছিলেন। ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, কখন লাঞ্চ করেছিলেন। হোয়াট ওয়ার দ্যার ইন দ্য ফুড আইটেমস, সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল। হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার,
কোন ধরনের রিক্রিয়েশনাল বা কালচারাল অ্যাক্টিভিটি সেখানে আপনারা উপস্থাপন করেছিলেন। ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, কখন বাড়ি গিয়েছিলেন। সো এইভাবে এই যে কোশ্চেনগুলো এখানে মনে করেন 7টি কোশ্চেন আছে, এটার অ্যান্সার আপনাকে কারেক্ট গ্রামার মেনটেন করে দিতে হবে। যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে বা কথা বলার আগে ব্যাকগ্রাউন্ড বুঝতে হয়। আমি এই যে বললাম যে 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, 30টার মতো স্ট্রাকচার আছে। আপনি যখন একটা পার্টিকুলার টপিকের উপর স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আপনার কিন্তু এই মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হবে না, একটা বা দুইটা স্ট্রাকচার দিয়ে সব কথা বলা যায়। যেমন আ পিকনিক দ্যাট ইউ এনজয়, তার মানে কি আমার অতীতের একটা ঘটনা শেয়ার করতে হবে, একটা পিকনিক যেটা আমি করেছিলাম। তাহলে আমি কোথায় করেছিলাম, কিভাবে করেছিলাম, এগুলো তো পাস্টের কথা, অতীতের কথা। তার মানে আমি যখন প্রেজেন্টেশন দিব, যখন স্পিকিং করব, এই পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে বলবো, মানে সাবজেক্টের পর ভি টু। দেখেন, এটা প্যাসেজটা আমি একবার পড়ি, তারপর আপনারা বুঝতে পারবেন যে কত সহজে, মানে এটা কতটা ইফেক্টিভ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি শিখতে হয়, প্রফেশনালি শিখতে হবে। হ্যাঁ, শর্টকাট কোনো ওয়ে নেই। দেখেন, এখানে বলছে লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম, হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, যেটি ছিল আনন্দে ভরপুর। লাস্ট উইন্টার, এটা কি জানেন? এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ টাইম। সাবজেক্ট আই, গো মানে যাও, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এটা ভার্ব। হুইচ ওয়াজ, এটা একটা রিলেটিভ প্রোনাউন দিয়ে এক্সট্রা আরেকটা ক্লজ তৈরি করা, পাস্ট ইনডিফিনিট, যেটি ছিল আনন্দে ভরপুর। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জ দ্য পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। উই আর 15 ইন নাম্বারস, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টার ভিতর, উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতরে গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করলাম। উই ডিডেন্ট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। আপনি যদি বলতে নিয়েছিলাম তাহলে টুক হতো, নেইনি ডিড নট টেক, ডিডের ব্যবহার আর মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং, রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই, ডিগ থেকে ডাক, হ্যাঁ, ডাক আই স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার, একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের কিছু বন্ধুরা, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট 1:30 PM, প্রায় 1টার দিকে, সরি 1:30টার দিকে, মানে 1:30, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার প্রস্তুত হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি ওই প্রস্তুতকৃত খাবার সার্ভ করা, বেড়ে দেওয়া শুরু করেছিলাম। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা, সেখানে এই আইটেমগুলো ছিল। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টার জন্য। অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, আমাদের ভিতরে একজন বন্ধু জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আহ, আবৃত্তি করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার, ভ্রাসিয়াস মানে কি জানেন? খাদ্য রসিক। রিপন একটা কৌতুক, একটা জোক প্রেজেন্ট করেছিল খাদ্যরসিক ব্যক্তির মতো। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, সুমন যে একজন ভালো গায়ক, প্রেজেন্টেড 2 songs অফ নজরুল, নজরুলের 2টা গান গেয়েছিল। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 PM আফটার টেকিং আওয়ার টি, 5টার দিকে চা খাওয়ার পর আমরা বাসায় ফিরেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট, আমরা পিকনিকটা খুবই উপভোগ করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ আ রিয়েলি মেমোরেবল ডে ফর মি, এটা আমার জন্য খুবই স্মরণীয় একটা দিন ছিল। এই যে একজনের একটা স্যাম্পল অ্যান্সার, সে পিকনিক করেছিল, কোথায় করেছিল, কবে করেছিল, কার সাথে করেছিল, সেটা ডিসক্রাইব করছে। এই জায়গাটাতে এই প্যাসেজ একবার, দুইবার, তিনবার, চারবার পড়ে আপনাকে আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। আপনারা কবে পিকনিক করেছিলেন, কোথায় করেছিলেন, কার সাথে করেছিলেন, কি কি করেছিলেন। এটা কি করা খুব কঠিন? কঠিন না, এটা খুবই সহজে করা যায়। কিন্তু আমরা কখনোই এইভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে প্র্যাকটিস করিনি বা করি না, তাই পারি না। দেখেন, আপনি এটা কত সহজে করা যায়, দেখেন। ওয়ার ডিড ইউ গো, তাহলে আপনি একটা সাবজেক্ট নেন আই, একটা ভার্ব নেন ওয়েন্ট। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম কোথায়? অন আ পিকনিক, একটা পিকনিক। এবার কবে গিয়েছিলেন? ওয়েন, ওয়েন, আমি যদি টাইমটা আগে বলি, তাহলে আপনি বলেন 1 month এগো, 2 month এগো, হ্যাঁ, জাস্ট 1 week এগো।
যে কোনো একটা টাইমকে আপনি মেনশন করেন, লাস্ট সানডে, স্যাটারডে, টিউসডে, একটা টাইমের মেনশন করেন। এবার আপনি কোথায় গেছিলেন? আই ওয়েন্ট টু, আপনি জায়গার নাম মেনশন করবেন, সুন্দরবন, কক্সেস বাজার, সিলেট। এরপর আপনি কাদের সাথে গেছিলেন? পিকনিক তো মানুষ একা করে না, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অর কলিগস। এরপর আফটার রিচিং দ্য স্পট, সেখানে পৌঁছানোর পর, উই অ্যারেঞ্জড মেনি থিংস ফর কুকিং, আমরা অনেক কিছুর আয়োজন করেছিলাম রান্নার জন্য। উই কুকড বিরিয়ানি, সালাদ, বিফ এক্সেট্রা। আপনারা কি রান্না করেছিলেন সেগুলো বলেন। উই ফিনিশড আওয়ার ফেস্ট, মানে আমরা আমাদের ভোজন খাওয়া শেষ করেছিলাম 2টার দিকে। উই অ্যারেঞ্জড কালচারাল প্রোগ্রাম, তাহলে আপনি বলতে পারেন আফটার কমপ্লিটিং আওয়ার ফেস্ট, হ্যাঁ, উই অ্যারেঞ্জড কালচারাল প্রোগ্রাম। আই পারফর্মড ইন ড্যান্স, রিপন প্রেজেন্টেড আ জোক, ওয়ান অফ মাই ফ্রেন্ড স্যাং আ সং, গান গেয়েছিল অফ নজরুল। উই এনজয়েড দিস পিকনিক আ লট, আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম। উই রিটার্নড হোম অ্যাট 6 p.m., আমরা 6টায় বাসায় ফিরেছিলাম। ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর মি, এটা খুবই স্মরণীয় দিন ছিল আমার জন্য। তাহলে এখানে কি কোনো কঠিন ওয়ার্ড আছে, হার্ড ভোকাবুলারি আছে যার জন্য আপনি পারেন না? নেই। দেখেন, ইংলিশে কথা বলা খুবই সহজ। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। উই কুকড, আমরা রান্না করেছিলাম। উই ফিনিশড, আমরা শেষ করেছিলাম। উই অ্যারেঞ্জড, আই পারফর্ম, রিপোর্ট প্রেজেন্টেড, উই এনজয়েড, উই রিটার্ন। ইট ওয়াজ খুবই সহজ, কঠিন না। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে, এটা পাওয়া যায়। তাহলে দেখেন, সাবজেক্টের পর ভার্বের কোন ফর্মটা দেওয়া, পাস্ট ফর্ম। এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড বা থিম এক এক রকমের হয়, টাইমিং এক এক রকমের হয়, সেইটা ধরে, সেটা বুঝে সেন্টেন্স করতে হবে, সেন্টেন্স বলতে হবে, স্পিকিং করতে হয়, তাহলে দ্রুত এই জায়গাটা ডেভেলপ করা যায়। তাহলে সব থেকে বেশি জরুরি বা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য কোনটা জানেন? সেটা হচ্ছে ভার্বের ফর্ম জানা, ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখা বা ধারণা রাখা। আমি ইংলিশে একটা কথা বললাম, আমি বাংলা একটা কথা ভাবতেছি, সেটা ইংলিশে বলতে যাচ্ছি। যেভাবেই বলি না কেন, যে টেন্সেই বলি না কেন, টেন্স মানে কি? ভার্বের ফর্মের চেঞ্জ। তো কিভাবে আমরা এটা করতে পারি দেখেন, এই ভার্বের ফর্ম মেমোরাইজ করা বা প্র্যাকটিস করার একটা ওয়ে আছে। আমি আমার স্টুডেন্টসদেরকে যেটা করাই সেটা হচ্ছে গল্পের মাধ্যমে। যেমন মনে করেন, এখান থেকে আমি কয়েকটা ভার্ব আমি আলাদা করে নিলাম। হ্যাঁ, আমি এটা আগেও দেখিয়েছি, আমি আজকে আবার দেখাই দিচ্ছি, বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি এই ভার্বগুলোকে আলাদা করলাম। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড, ভার্ব দুই ভাবে হয়, একটা হচ্ছে স্টেটিভ ভার্ব, বা বা আপনাকে বলে রেগুলার ভার্ব। হ্যাঁ, মানে যে ভার্বের দুইটা ফর্ম, রেগুলার বা উইক ভার্ব, সেম থাকে, হ্যাঁ, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যার দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট থাকে। তো কিভাবে এগুলোকে প্র্যাকটিস করতে হয়, আপনি যদি গতানুগতিক দ্বারা ভোকাবুলারি মুখস্থ করেন, এরকম বলবেন: অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, চিপ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। এই পর্যন্ত আসলেন, উপরের গুলো ভুলে গেলেন। এভাবে না করে আমরা যদি এটাকে প্র্যাকটিক্যালি চর্চা করি, তাহলে ধরে রাখা যায়। আর এই ভার্বগুলো দিয়ে আমি সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্স থেকে গল্প তৈরি করব, এবং এটা টেন্সটাও চর্চায় থাকে ভালোভাবে। এটা করতে পারলে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করা যায়। কিভাবে করবেন দেখেন, অ্যাকসেপ্ট, আপনি একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন। ফর এক্সাম্পল, আই, যে কোনো একটা সাবজেক্ট নিলাম, আপনি যে কোনো থিমের উপর করতে পারেন। আই এর একটা ভার্ব নিলাম, অ্যাকসেপ্টেড, আমি গ্রহণ করেছিলাম। মনে করেন অ্যাকসেপ্টেড পাস্ট ফর্মটা মিলল, এই দুটো ওয়ার্ডের মানে কি? আমি গ্রহণ করেছিলাম। এবার কি গ্রহণ করেছিলাম? আই অ্যাকসেপ্টেড, ফর এক্সাম্পল, হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। এখন কিসের প্রস্তাব বা কি, আমি যদি একটু ডিটেলসে লিখি, যে কোনো একটা থিমের উপর আমাকে আগে দাঁড় করাতে হবে। ফর এক্সাম্পল, আমি একটা মেয়ে হয়ে কথা বলছি, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, কিভাবে এই ওয়ার্ড গুলোকে, ভার্বের ফর্ম গুলোকে, 200টা ভার্ব যেগুলো মোস্ট ইউজফুল, যেগুলো বাংলায় আমাদের ডে টু ডে লাইফে আমরা হরহামেশা ব্যবহার করি কনভারসেশনে, বাট ইংলিশে প্র্যাকটিস না থাকার কারণে, ফর্ম না জানার কারণে কথা বলতে পারি না। এটা কিভাবে ধরে রাখা যায় দেখেন, 10 দিন 10টা অ্যাসাইনমেন্ট দিবেন, আপনার রাইটিং এর ডেভেলপমেন্ট আসবে, ভার্বগুলো কভার করা হয়ে যাবে। যেমন দেখেন, আমি যদি বলি আ বয়, একটা ছেলে, লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুবই ভালোবাসে। এইবার আমি এই বাক্যটা লিখি, যে হি প্রপোজড মি ইয়েস্টারডে, সে গতকাল আমাকে প্রস্তাব দিয়েছিল, প্রপোজ করেছিল। এবার আমি লিখলাম যে আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম, গ্রহণ করেছিলাম। এরপর দেখেন, অ্যাক্ট মানে আচরণ করা, মানে অভিনয় করা, এটাকে আমি বলতে পারি ওয়েন হি প্রপোজড মি, যখন সে আমাকে প্রস্তাব দিয়েছিল, হি অ্যাক্টেড, সে আচরণ করেছিল, লাইক আ হিরো, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি।
আমার সামনে একটা নায়কের মতো আচরণ করেছিল। এরপর অ্যাচিভ মানে অর্জন করা। এখন আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার, অ্যান্ড হি হ্যাজ অ্যাচিভড, অ্যাচিভ মানে অর্জন করা, এটা আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম, সে অর্জন করেছে মেনি থিংস, মেনি থিংস ইন হিজ লাইফ, তার জীবনে সে অনেক কিছু অর্জন করেছে। এরপরে কি আছে, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। নাও, এখন, এভরিওয়ান, হ্যাঁ, এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। হি অলসো অ্যাডভাইজেস মি, সে আমাকে উপদেশ দেয় অ্যাবাউট সো মেনি থিংস, অনেক বিষয় সম্পর্কে, সো দ্যাট যাতে করে আই ক্যান গেট সাকসেস ইন লাইফ, যাতে করে আমি জীবনে সফল হতে পারি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমি এখানে লিখতেছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এরপর হচ্ছে এফেক্ট মানে প্রভাবিত হওয়া। দিস থিংস, অর্থাৎ এই বিষয়গুলো, এফেক্ট মি আ লট, আমাকে অনেক প্রভাবিত করে। হ্যাঁ, এরপর হচ্ছে এগ্রি মানে রাজি হওয়া। এগ্রি মানে রাজি হওয়া, আমি বলতে পারি ফর দ্যাট রিজন, এগুলো হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড, এ কারণেই আই এগ্রিড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম, তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। অ্যামেজ মানে বিস্মিত হওয়া, বিস্মিত হওয়া। ওয়েন আই এগ্রিড হিজ প্রপোজাল হি ওয়াজ অ্যামেজড, সে বিস্মিত হয়েছিল। অ্যান্ড অ্যামিউজড, অ্যান্ড অ্যামিউজড মি আ লট, এবং আমাকে অনেক আনন্দ দিয়েছিল। নাও উই হ্যাভ, একটা শেষ সেন্টেন্স নিয়ে আসবো, উই হ্যাভ টেকেন আ decision to, now we have taken a decision to marry each other, এখন আমরা একে অন্যকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, দেখেন এখানে এই যে রেড কালার, এগুলো অনেকে মনে করতে পারেন ভুল, এগুলো কিন্তু ভুল না। এটা হচ্ছে আমার লিখতে গিয়ে এই দেখেন, এই যে এটা হচ্ছে ডাবল স্পেলিং পড়ে গেছে, এই স্পেস বেশি হওয়ার কারণে এই ধরনের রেড কালার গুলো আসছে। আমার কিন্তু এখানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক বা ভুল নাই, ঠিক আছে। এই যে রেড কালার যেটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার অটোমেটিক্যালি গ্রামারলি অন করা। তো এখানে ওই যে ডাবল স্পেসের কারণে এগুলো হচ্ছে হয়। তো যাই হোক, আমি মূলত কি করেছি দেখেন, এই যে এখানে মনে করেন 10টা ওয়ার্ড আছে, এই 10টা ওয়ার্ড যাতে কমন থাকে, কমন রেখে আমি 10টা সেন্টেন্স তৈরি করেছি, বা তার থেকে বেশি একটা গল্প তৈরি করেছি, একটা থিম দাঁড় করানোর চেষ্টা করেছি, যেখানে আমার এই 10টা ওয়ার্ডকে, অর্থাৎ একটার সাথে আরেকটা সেন্টেন্স মিলানোর জন্য বাইরে থেকে দুই একটা ভার্ব নিয়ে আসার প্রয়োজন হতে পারে, কিন্তু এই 10টা ওয়ার্ড যাতে কমন থাকে। এবং আমি যদি এখানে একটা হেডলাইন দেই, ফর এক্সাম্পল, আ লাভ স্টোরি, একটা ভালোবাসার গল্প, STOR, এইভাবে যে কোনো থিমের উপর কিন্তু স্পিকিং করা যায়, যে কোনো থিমের উপর কিন্তু এইভাবে লেখা যায়। এটা লিখলে কি হয়, একবার এই ভোকাবুলারি গুলো ব্যবহার করতে পারলে আপনি জীবনে আর কোনোদিন এটা ভুলবেন না। দেখেন, আ বয় লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে। হি প্রপোজড মি ইয়েস্টারডে, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল। সো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। When he proposed me, he acted. This is the second one. He acted like a hero in front of me. He's a doctor and he has achieved the third one. He has achieved many things in his life. Now everyone admires him. এখন প্রত্যেকে তার প্রশংসা করে। He also advises me about so many things so that I can get success in life. These things affect me a lot. এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল, এই কারণেই আমি তার প্রস্তাবে রাজি হয়েছিলাম। When I agreed his proposal, he was amazed and amused me. সে বিস্মিত হয়েছিল এবং আমাকে আনন্দ দিয়েছিল। Now we have taken a decision to marry each other. তো আমাদের এখানে ভার্ব কি কি, অ্যাক্ট, অ্যাকসেপ্ট, অ্যাচিভ, অ্যাডভাইস, অ্যাডমায়ার, অ্যাফেক্ট, এগ্রি, অ্যামেজ, অ্যামিউজ, এই যে ভার্বগুলোর ব্যবহারটা আমি করলাম, এইভাবে যদি বিভিন্ন থিমের উপর একটু সময় দিয়ে আপনারা তৈরি করেন, একবার ব্যবহার করতে পারলে এটা আপনি আর জীবনে কখনো ভুলবেন না, সারা জীবন মনে থাকবে এবং ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আপনি 10টা অ্যাসাইনমেন্ট কভার করলে 100টা ভার্ব শেখা হয়ে যাবে, রাইটিংটা চর্চায় চর্চায় থাকবে, ফ্রি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার হয়ে যাবে। এটা আমি আমার স্টুডেন্টদের করাই থাকি। এটা আপনি কোনো ইউটিউব চ্যানেল
বা অন্য কোনো জায়গায় কোনোভাবে আপনি এটা পাবেন না। এটা ক্রিয়েটিভ ওয়েতে করতে হয়। এইভাবে না করলে, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে না দেখলে ডেভেলপ করা যায় না। আর জাস্ট আমি ওই এইরকম বললাম, ঘরে বসে ইংলিশ বলতে হয় বা এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, আমি একটা সেন্টেন্স করে দিলাম, আপনি আরো করেন, হাজারটা সেন্টেন্স তৈরি করা যায় না। আমি এভাবে শেখাই না। আমি যাদেরকে শেখাই প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাই, এমন ভাবে শেখাই যাতে করে সে নিজে ইংলিশের মাস্টার হতে পারে, নিজে অন্যকে পড়াতে পারে। এবং মেইন কথা হচ্ছে, আমার মেইন পারপাস হচ্ছে, আপনি আমার কাছে ল্যাঙ্গুয়েজটা শিখবেন, এটা আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন, সেভাবে যাতে আপনি ধরে রাখতে পারেন, সেভাবে আমি শেখাই। ভাষা ভাষা কোনো কিছু আমি কিন্তু দেখাই না বা শেখাই না। তো এই যে স্টোরি রাইটিংটা আমি দেখালাম, আপনারা কি এটা বুঝতে পারছেন আমি কি করলাম? হ্যাঁ, ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স তৈরি করলাম, সেই সেন্টেন্সকে গল্পে পরিণত করলাম। এটা করতে হয়। প্রফেশনালি ডেভেলপ করতে গেলে, ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি শিখতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এটা আপনাদের, আপনারা দেখবেন, এটা এটা আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে করিয়ে থাকি। তো যাই হোক, এই গেল একটা দিক। দেখেন কোথায় আলোচনা করছিলাম, ইনডিফিনিট বা সিম্পল টেন্স নিয়ে, সেখান থেকে কনভারসেশন, এই যে রিডিং, এখানে চলে আসলাম। আপনারা যারা আমার পেইড কোর্সে আসবেন, কত 19 তারিখ থেকেই তো ক্লাস শুরু হবে, আপনারা বুঝতে পারবেন যে কতটা দ্রুত প্রফেশনাল ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে, আজকেও আপনারা প্রায় 18 জনের মতো ভর্তি হয়েছেন। আর যারা ভর্তি হয়েছেন, আপনারা পেইড কোর্সে যে প্রাইভেট গ্রুপ, নতুন গ্রুপ থেকে লিংক নিয়ে ক্লাস শুরু করতে পারবেন। তো যেটা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে, এইখান থেকে আমি একটু কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো একটু আপনাদেরকে দেখাবো। তারপর সবগুলো সেন্টেন্স কিভাবে নেগেটিভ, কিভাবে ইন্ট্রোগেটিভ পড়তে হয়, এর কিছু ওয়ে আছে। সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না, সেটাও আমি দেখাবো। তো আগে এইখানে একটু আসি। দেখেন, দেখেন আপনারা যেটা জানেন, যেটা পারেন, সেটা নিয়ে আমি কথা বলবো না। যেটা পারেন না, যেটা জানেন না, সেইটা নিয়ে আমি বেশি ফোকাস করতে চাচ্ছি। যেমন দেখেন, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্টনেস। এখন কন্টিনিউয়াস মানে কি? চলমান। বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা আপনারা জানেন। যেমন আই এম টিচিং, আমি এখন পড়াচ্ছি। ইউ আর লার্নিং, আপনারা শিখছেন। তাহলে দে আর গোয়িং, তারা যাচ্ছে। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। ইউ ইউ আর ড্রয়িং আ পিকচার, তুমি একটা ছবি আঁকছো। রাইট নাও কোনো একটা কাজ করছে, এখনই কোনো একটা কাজ হচ্ছে। এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে একটা নোট আছে, দেখেন। এখানে কয়েকটা ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলো হচ্ছে ডাইনামিক না, চলনশীল না, স্ট্যাটিক। এই ভার্বগুলো দিয়ে যখন বাংলায় কথা বলা হয়, বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করতে পারলেও ইংলিশে ফর্মাল রাইটিং এ এই ভার্বগুলোকে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, ভার্বের সাথে আইএনজি হয় না। ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং, প্রসেস, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, বিলিভ, রিমেম্বার। অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি, 3 অক্ষরের একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আমাদের আছে না, আই লাভ ইউ। আমি বলি না আমি ভালোবেসেছিলাম, আই লাভড ইউ। আমি ভালোবাসবো, আই উইল লাভ ইউ। কিন্তু কেউ কি কোথাও বলে আই এম লাভিং? না, এটা হয় না, এটা স্টেটিভ ভার্ব। আমি তোমাকে অনুভব করছি, বাংলায় বললাম আই এম ফিলিং ইউ। নো, ইট উইল বি রং, আই ফিল ইউ। অনুভব করা কি দেখা যায়? মানে কন্টিনিউয়াস কোনটা, যেটা কাজ করা বোঝায়, যেটা অ্যাকশন দেয়, যেটার অ্যাকশন দেখা যায়। আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি, কিন্তু আমি অনুভব করতেছি, এটা তো কোনো কাজ হচ্ছে না, কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি একটা পাখি দেখছি। মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গাছের ডালে একটা পাখি বসে আছে, আপনি দাঁড়ায় গেলেন, আপনার বন্ধুকে বললেন, বাহ খুব সুন্দর একটা পাখি দেখছি। এখন এখানে কি আপনি কোনো কাজ করতেছেন? পাখি পাখির জায়গায় আছে গাছের ডালে, আপনি আপনার জায়গায় দাঁড়ায় আছেন আপনার চোখ নিয়ে। আপনি কি চোখ নিয়ে দৌড়াচ্ছেন? না, কোনো কাজ হচ্ছে না, কোনো অ্যাকশন হচ্ছে না। সো ইউ হ্যাভ টু সে আই সি এ বার্ড, নট আই এম সিইং অর উই আর সিইং। ইউ হ্যাভ টু সে জাস্ট সি। অর্থাৎ এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। আমি বিষয়টা বুঝতেছি, আমরা বলি আই এম আন্ডারস্ট্যান্ডিং। নো, আই আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট ম্যাটার। আমি তোমার আগমন প্রতীক্ষা করছি, আই এম এক্সপেক্টিং। আমি এটা ভাবছি, আই এম থিঙ্কিং। নো, আই এম থিঙ্কিং না, আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো এই ভার্ব গুলো মূলত, আমি তোমার কাছে এক গ্লাস পানি চাচ্ছি, আমরা অনেকেই বলি আই এম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার। ওয়ান্টের সাথে কখনো আইএনজি হয় না, ওয়ান্টিং কখনোই হয় না। আই ওয়ান্ট আ গ্লাস অফ ওয়াটার। ওকে? সো এই ভার্বগুলোর সাথে আপনার আইএনজি বসাবেন না। যেটা জানেন না আমি সেটা দেখাবো, যেটা জানেন সেটা দেখায় কি করব। এখন দেখেন তাহলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে।
পাস্ট কন্টিনিউয়াস মানে অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, আর ফিউচার কন্টিনিউয়াস মানে ভবিষ্যতে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। স্ট্রাকচার আপনারা জানেন, অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, ওয়াজ আর পাস্ট উইল বি বা শ্যাল বি ফিউচার। যেমন এখানেও টেবিলের মাধ্যমে দেওয়া আছে, কম্পেয়ার করে পড়তে হবে। আমার লেখা যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখী, এই বইটাতে সবকিছু ইন ডিটেলসে প্র্যাকটিক্যালি দেওয়া আছে, এইভাবেই সাজানো গোছানো ভাবে। তো দেখেন, আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়্যার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ। ইউ ওয়্যার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে, মানে চালাইতেছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা গাইতেছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে গান গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে গান গাইতে থাকবে। অর্থাৎ বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। এবার আসি পারফেক্ট টেন্সের কাছে। পারফেক্টের ভিতরে পাস্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কনভারসেশনে বা রিটেন ইংলিশেও তেমন হয় না। মূলত প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারটা বেশি হয়। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমানে আছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অর্থাৎ এইটার সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ক্র্যাশ বা সংঘর্ষ তৈরি হয়। আর একটু টাইম দেন, খুব বেশি সময় লাগবে না, আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখাবো, নেগেটিভ ইন্টারোগেটিভের ফাংশন। তো দেখেন, যে কথাটা বলছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা অতীতে। পাস্ট ইনডিফিনিট, এটা অতীতে। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। মানে বাংলাটা কেমন, যে একটা কাজ অতীতে হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন নেই, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। অর্থাৎ আমি গিয়েছিলাম, করেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, দিয়েছিলাম, সে এসেছিল, গিয়েছিল, এই ধরনের অর্থ আসে। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, অর্থাৎ গিয়েছি, করেছি, নিয়েছি, দিয়েছি, লিখেছি, এই ধরনের অর্থ আসে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। ঠিক আছে, আমি যদি পাস্ট টেন্স দিয়ে সেন্টেন্স করি, আই এইট রাইস, বাংলা কি জানেন, আমি ভাত খেয়েছিলাম। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পার্থক্য বোঝা যাচ্ছে, যে আমি করেছি, গিয়েছি, খেয়েছি, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট, কাজটা শেষ, বাট রিসেন্ট হয়েছে, খুব বেশিক্ষণ আগে হয়নি। আর করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, কাজটা শেষ, অনেক আগে হয়েছে, বোঝা যাচ্ছে। বাট যখন এই প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ করবেন, দুটোরই সেম অর্থ আসে। মানে আই হ্যাভ নট ইটেন রাইস, এর মানে আমি ভাত খাইনি। আবার আপনি যদি বলেন আই ডিডেন্ট ইট রাইস, এর মানেও আমি ভাত খাইনি। অর্থাৎ দুটোই সেম মিনিং দেয়। হ্যাভ নট ইটেন মানে আমি ভাত খাইনি, ডিডেন্ট ইট। এখন আপনি কোনটা ব্যবহার করবেন এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি একটা নেগেটিভ সেন্টেন্স বলবেন, সেটা কি রিসেন্ট টাইমে হয়েছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করেন। না অনেক আগে হয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করেন। এখানে তিনটা পারফেক্ট টেন্সও দেওয়া আছে ওই টেবিল আকারে। তো এটা দরকার হয় না পাস্ট বা ফিউচার পারফেক্ট। যেমন দেখেন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। এখানে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম, তাহলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ। ঠিক আছে, হি হ্যাজ আ কার, সরি, হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে। শি হ্যাজ ওয়াচ টিভি, সে টিভি দেখেছে। দে হ্যাভ ড্রিভেন এ কার, তারা গাড়ি চালিয়েছে। এগুলো প্রেজেন্ট পারফেক্ট, হয়েছে, গিয়েছে, থেকেছে। পাস্ট ইনডিফিনিটের ব্যবহার, পাস্ট পারফেক্টের ব্যবহার হয় না কেন জানেন? দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, উই হ্যাড প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ কি, আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি এই হ্যাডটা বাদ দেন, আপনি যদি জাস্ট বলেন উই প্লেড ক্রিকেট, এর মানেই তো আমরা ক্রিকেট খেলেছিলাম। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু, মানে যে কথাটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যাচ্ছে, সেই কথাটা প্রকাশ করতে আবার পাস্ট পারফেক্ট টেন্স আমি কেন ব্যবহার করব? মানে পাস্ট পারফেক্ট টেন্সের যে অর্থ, ইনডিফিনিটেও সেটা। আমি যদি বলি ইউ হ্যাড ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে, এই হ্যাড আপনি বাদ দেন, দিয়ে যদি বলেন যে ইউ ওয়াচ টিভি, এর মানেও তুমি টিভি দেখেছিলে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে যেটা বলা যাচ্ছে, পাস্ট পারফেক্ট টেন্স কেন আনবো? পাস্ট পারফেক্ট টেন্স স্পোকেন বা রিটেন ইংলিশে এই জন্যই ব্যবহার হয় না, কারণ তার যে টাইমিং, তার যে কথা, এটা পাস্ট ইনডিফিনিট দিয়েই প্রকাশ করা যায়। এটার ব্যবহার কোথায় হয়? যদি অতীতের দুইটা কাজ একসাথে সম্পন্ন হয়, দুইটাই অতীতের, অর্থাৎ দুটো আলাদা ক্লজ থাকে, দুটো কাজ, যার ভিতর যেটা বেশি আগে ঘটে, সেটাকে পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়। ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে দুটো কাজ হয়।
একটা ডাক্তার আসে, একটা রোগী মারা যায়, এখন ওর আগে কোনটা হয়? আগে যদি রোগী মারা যায় তাহলে ওইটা পাস পারফেক্ট হবে, ঠিক আছে? তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাড প্লাস বি থ্রি, বিফোর দ্য ডক্টর কেম, কামের পাস্ট ফর্ম কেম, এটা পাস্ট ইনডিফিনিট। সো এইভাবে হয়, এদের ব্যবহার হয় না, আবারও বলছি, পারফেক্ট টেন্সের ভিতর শুধু প্রেজেন্ট পারফেক্টেরই ব্যবহার হয়। ফিউচার পারফেক্ট কি? ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতে, অনুমানের উপর থাকা বোঝাতে, বা কোনো একটা কাজ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের ভিতর কমপ্লিট হবে, এইটা বোঝাতে ফিউচার পারফেক্ট হয়। যেমন ই উইল হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখে ফেলবে, তুমি টিভি দেখে থাকবে। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। শি উইল হ্যাভ বট আ ব্যাগ। মনে করেন, আমি যদি বলি, তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, হয়তো আপনারা শুনছেন, নাও শুনতে পারেন। ইউ উইল হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। সো এদের ব্যবহারও তেমন হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজে। আমি যদি একটু সবগুলোর টেন্সকে একসাথে কম্পেয়ার করে আপনাদেরকে বলি, এইখানে একটু আপনারা ফোকাস করেন, জাস্ট এই জায়গাটাতে একটু ফোকাস করেন, তাহলে সহজে আপনারা বিষয়টাকে নিতে পারবেন। মনে করেন, হি, যেটা লিখছিলাম সেটা দিয়ে লিখি তাহলে সহজ হবে। ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স, হি উইল ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। ফিউচার ইনডিফিনিট টেন্স, হি ইজ ড্রাইভিং আ কার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ ড্রাইভিং আ কার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি উইল বি ড্রাইভিং আ কার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ ড্রিভেন এ কার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আপনারা অনেকে অনেক জায়গায় পেইড কোর্স করেন, অনলাইন হোক অফলাইন হোক, ওই পেইড কোর্সের সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন, যদি বেটার কিছু না পান তখন বলবেন। কারণ আমি যাদেরকে পড়াই আমার মনের ভিতর থেকে যে প্র্যাকটিক্যাল ওয়েতে সবকিছু দেখাই, এবং আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করে পড়াই, আমি অনেক কষ্ট করি। কারণ একটা না 2 ঘন্টা 2.5 ঘন্টা লেকচার দেওয়া সহজ কথা না, এই 1.5 ঘন্টা হতে যাচ্ছে। এর আগে আরেকটা ব্যাচ পড়াইছি, তো এটা চারটেখানি কথা না। এটা এটা সবাই এতটা টাইম নিয়ে করতে পারে না, কারণ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে শর্টকাট কোনো মেথড বা ওয়ে নাই। আমার কাছে কোর্স করে আমার স্টুডেন্টরাই চিটাগাং, সিলেট, মাদারীপুর, বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দিয়েছে। আমার লেখা বইটা তারা পারচেস করছে। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, আলহামদুলিল্লাহ আমি যে জায়গায় আছি ভালো আছি। আমার ফ্রি টাইম, লেজার টাইম আমি অনলাইনে এই ব্যাচগুলো পরিচালনা করি। কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রফেশনালি শিখতে হবে, প্র্যাকটিক্যালি শিখতে হবে, এর কোনো অল্টারনেটিভ ওয়ে নেই। আমি যাদেরকে শেখাই, আমার এই যে অনলাইন ব্যাচগুলো, এই প্রায় 5 বছর ধরে চলছে, তো 75টা ব্যাচ এই পর্যন্ত আমি করছি। তো আহ, আহ, আমি চাই, বাংলাদেশে অনেক টিচার আছে, লক্ষ লক্ষ হাজার হাজার সাবস্ক্রাইবার, ফলোয়ার, তারা কি শেখায়, সেখানে কি শেখে মানুষ, সেটা তো আমরা দেখি। হ্যাঁ, কতটুকু নিতে পারে ওই রংচং করা বিজ্ঞাপন, এক্সাজারেশন। দেখেন, আমিও এরকম বিজ্ঞাপন দিতে পারি না, আমার কন্টেন্ট তৈরি করার এরকম সময় না, আমি এই সেক্টরটা নিয়ে পুরোপুরি নেই। এটা নিয়ে যদি সম্পূর্ণ থাকতাম, রেগুলার হয়তো কন্টেন্ট দিতাম, অফলাইনে বড় প্রতিষ্ঠান, আমি হয়তো বড় কিছু করতে পারতাম, কারণ আমি এটা জানি, আমার জানা আছে। আমি সেলটা সার্টিফাইড, আমি আইএলটিএস কমপ্লিট করছি, আমি কেন পারবো না? তো আহ, আহ, আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে আমি এটা শেখাই। অর্থাৎ যারা ল্যাঙ্গুয়েজটা সত্যিকার অর্থে শিখতে চাই, বিভিন্ন জায়গা থেকে চেষ্টা করেও পারে না, আমি সঠিক গাইডলাইনটা দিচ্ছি। যারা পেইড কোর্সে আসছে তাদেরকে আমি প্রফেশনাল করছি, এক্সপার্ট করছি। আপনি কেন পারবেন না? আমার ফেসবুক পেজে যান, আপনি একটা ব্যাড কমেন্ট দেখবেন না, কারণ আমি সেভাবেই পরিশ্রম করে পড়াই। আপনি দেখেন সেখানে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে, ওইভাবে হয়তো আমি ওই রং চং করে সাজাতে পারি না, কারণ এই যে ক্লাস নিচ্ছি এইটারই রেকর্ড আমি ছেড়ে দিই। এটা না আমি কোনো কিছু কাটি না, সাউন্ডটাকে মডিফাই করি, না কোনো একটা থাম্বলাইন করি, নাথিং, নাথিং লাইক দ্যাট। জাস্ট এই যে ক্লাসটা নিচ্ছি এইটা যাতে স্টুডেন্ট আরেকবার রিপিট করতে পারে, তাদের জন্য যাতে হেল্পফুল হয়, ডেভেলপমেন্ট আসে, সেইভাবে করার জন্য জাস্ট এটা আবার আমি আপলোড করি, তারা যাতে আবার দেখতে পারে। এছাড়া আমার ইউটিউব থেকে ইনকাম করতে হবে এরকম না। এরকম কোনো চিন্তা ভাবনা থাকলে আমি ছোট ছোট কন্টেন্ট তৈরি করতাম, অনেক ভিডিও দিতে আমি করতাম, কিন্তু তা না। আমি চাচ্ছি যে আহ, অনেকেই তো শিখতেছে, শেখার চেষ্টা করতেছে বড় বড় জায়গা থেকে। প্রতিষ্ঠান যত বড় হয় তার ভিতরে তত বেশি ফাঁকা থাকে, বুঝছেন? তো এটা আপনারা যারা বিভিন্ন জায়গায় ক্লাস করেন, কোর্স করেন, তারা জানবেন। তো যারা চেষ্টা করে আসছেন, তারা সেই মানে পেইড কোর্সে যারা বিভিন্ন জায়গায় আসেন, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করেন। আমি নাম ধরে বলি, আপনারা একটা ইউটিউব চ্যানেল দেখবেন, অদিতি টিচিং নামে একটা চ্যানেল আছে, ইন্ডিয়ান একটা টিচার আছে, ক্লাস নেয়, এবং সেখানে তাদের বড় প্রতিষ্ঠান আছে, সেখানে আরো অনেক টিচার ক্লাস নেয়। এই গত মাসের আমার একটা ব্যাচে প্রায় 17 জন ওই 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 অদিতি টিচিং ওই কোচিং এ পেইড কোর্সের স্টুডেন্ট ছিল। 17 জন একসাথে আমার এই ফ্রি ক্লাসগুলো দেখে ওইখান থেকে আমার এই ক্লাসে তারা অ্যাডমিশন নিয়েছে, ভর্তি হয়েছে। তাহলে তারা কিভাবে কম্পেয়ার করছে, কতটা বুঝতে পারছে, কতটা নিতে পারছে, কতটা বিশ্বাস রাখতে পারছে, কতটা পজিটিভ মাইন্ডে হলে একটা জায়গায় পেইড কোর্স করা অবস্থায় একসাথে 17 জন আবার আমার কোর্সে ভর্তি হয়েছে। ক্যান ইমাজিন দ্যাট?
ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য ঢাকা আমার কাছে সর্বোচ্চ যে স্টুডেন্টটা আসে 1,96,500 টাকা খরচ করছে ঢাকা শহরে, সে শিখতে পারেনি। সে একটা গার্মেন্টস এর মালিক, নাম হচ্ছে পূর্ণিমা, আমার এখনো মনে আছে। সে আমার কাছে এই 2,000 টাকার একটা কোর্স করে আমাকে বলছে, স্যার আমি এখন কানাডায় চলে আসছি, আমি এত টাকা খরচ করছি, আমি পারিনি, জাস্ট আপনার এই 2,000 টাকার ওই অনলাইন কোর্স থেকে আপনি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছেন। আমি দেখাতে পারি, এখনো আছে। তো সেটা হচ্ছে বিষয়। আপনারা আপনার পেইড কোর্স করতে হবে না। আমার পেইড কোর্স যারা বোঝে, যারা করে, তারা এমনিতেই করে, অটোমেটিক আমার স্টুডেন্ট আসে। হংকং, সিঙ্গাপুর, সাইপ্রাস, ইউএসএ, ইউকে থেকে অনেক স্টুডেন্ট আছে, প্রবাসী স্টুডেন্ট ক্লাস করে। আর দেশের স্টুডেন্ট আছে, ইন্ডিয়ান আছে। আহ, আহ, আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, এই ফ্রি ক্লাসগুলোই করে যান না। এই ফ্রি ক্লাসের জন্য তো কোনো টাকা দিতে হচ্ছে না। এইটার সাথে আপনি যে কোনো পেইড ব্যাচ আপনি যেখানে করেন বা অন্য ক্লাসগুলো কম্পেয়ার করে দেখেন, যদি বেটার কিছু না পান তখন বলবেন। এতটা কনফিডেন্টের সাথে কেন বলি, আমি যাদেরকে পড়াই প্র্যাকটিক্যালি পড়াই। আর এখানে তো ফ্রি ক্লাসে অনেকটা দ্রুত বলে ফেলি, দ্রুত এগোই। পেইড কোর্সে কিন্তু সেরকম হয় না। পেইড কোর্সে একদম প্রফেশনাল ওয়েতে আমি ওয়েল এনভায়রনমেন্টে, কারণ সেখানে অল্প স্টুডেন্ট থাকে, তাদেরকে প্রত্যেকটা বিষয় বোঝাতে হয়, তাদের প্রশ্ন থাকে, সেটার অ্যান্সার করতে হয়। এটা তো ওয়ান ওয়ে কমিউনিকেশন, সেখানে টু ওয়ে কমিউনিকেশন হয়। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, সেখান থেকে ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি যেটা ডেভেলপ করতে পারে। তো দেখেন, যেটা বলছিলাম, আহ, এই যে সেন্টেন্স গুলো আমি লিখছি, তাই না? হি ড্রাইভস এ কার, হি ড্রোভ এ কার, হি উইল ড্রাইভ আ কার। আমি আরেকটা সেন্টেন্স লিখি, হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। অর্থাৎ সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। এখন এই যে সেন্টেন্স গুলো লিখছি, এখানে টোটাল 8টা টেন্স লিখছি। মনে রাখবেন, এই 8টা টেন্স হচ্ছে মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার। আমাদের ডে টু ডে লাইফে স্পিকিং করতে গেলে বা কনভারসেশনে এই টেন্স গুলোর ব্যবহার সব থেকে বেশি হয়, সর্বোচ্চ যদি হয় এগুলোই। তো এই যে সেন্টেন্স গুলো আমি লিখলাম, সে গাড়ি চালায়, সে চালিয়েছিল, সে চালাবে, সে চালাচ্ছে, চালাচ্ছিল, চালাতে থাকবে, চালিয়েছে, সকাল থেকে চালাচ্ছে। এখন এইভাবে তো শুধু সেন্টেন্স করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে, ইন্ট্রোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, ডাবল ইউএস ওয়ার্ড করতে হবে, যেটা আমি এইটা দিয়ে করে আপনাদের দেখিয়েছিলাম। বাট এটা করার ওয়েটা কি, নিয়মটা কি জানেন? মনে রাখেন, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে, তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে। দুটো টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে। সেখানে ডু ডাজ ডিডের ব্যবহার করতে হয়। আর বাকিগুলোতে যেমন দেখেন, সাবজেক্টের পরেই ড্রাইভ, সাবজেক্টের পরেই ড্রপ, মানে এই দুটোয় কোনো অক্সিলারি ভার্ব নেই। কিন্তু বাকি সবগুলোতে উইল আছে, তারপর ড্রাইভ, ইজ আছে, ড্রাইভিং, ওয়াজ আছে, ড্রাইভিং, উইল বি, তারপর ড্রাইভিং, হ্যাজ আছে, তারপর ড্রিভেন, অর্থাৎ একটা অক্সিলারি তারপরে গিয়ে মেইন ভার্ব। তো এখানে আমার নিয়ম কি দেখেন, হি উইল ড্রাইভ এ কার, নেগেটিভ কি, হি উইল নট। উইল নট কে সংক্ষেপে বা কন্ট্রাস্টে ওন্ট বলা যায়। হি ওন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। আমি যদি বলি সে কি গাড়ি চালাবে, জাস্ট উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। ওন্ট হি ড্রাইভ আ কার, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, ওন্ট হি ড্রাইভ আ কার। এবার দেখেন, এই যে কোশ্চেনটা আমি লিখলাম, আমাদের প্রশ্ন মূলত দুই ভাবে হয়। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন। অক্সিলারি ভার্ব যে কোশ্চেনটা হয় সেটাকে ইয়েস নো কোশ্চেন বলে, মানে তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। যে সে কি গাড়ি চালাবে, উইল হি ড্রাইভ এ কার, ইউ ক্যান সে ইয়েস আর নো। কিন্তু যদি আপনার ইনফরমেশন দরকার হয়, তখন আপনি কি করবেন, এর আগে জাস্ট একটা অক্সিলারি ডাবল ইউএস ওয়ার্ড আপনার সিচুয়েশন অনুযায়ী বসাবেন। অর্থাৎ এটাকে ইনফরমেটিভ কোশ্চেনও বলে। আমি যদি বলি ওয়ার উইল হি, সরি, আমি যদি এখানে বলি যে ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে। ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে। ওয়াই উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে। হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে। আমি যদি এখানে বলি হোয়াই ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না। এইভাবে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা শিখতে হবে, একটা জায়গায় রাখলে হবে না। হি ইজ ড্রাইভিং আ কার, এখানে অক্সিলারি ভার্ব কোনটা, ইজ, ওইটার সাথে নট বসালেই নেগেটিভ হয়ে যাবে। যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে ইন্ট্রোগেটিভ হয়। তাহলে হি ইজেন্ট, ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে, জাস্ট ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না, সে কি গাড়ি চালাচ্ছে না। তখন কি হবে, যে ইজেন্ট হি ড্রাইভিং আ কার। হ্যাঁ, এবার আমি যদি বলি
সে কোথায় গাড়ি চালাচ্ছে? ওয়ার ইজ ই ড্রাইভিং আ কার। সে কখন গাড়ি চালাচ্ছে? ওয়েন ইজ ই ড্রাইভিং আ কার। এটা আপনার সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইউএস ওয়ার্ড লাগবে সেটা আপনি বসাবেন। হ্যাঁ। আর সে কোথায় গাড়ি চালাচ্ছে না? ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার। সেইভাবে এটা হয়। হি হ্যাজ ড্রিভেন এ কার। সে গাড়ি চালিয়েছে, তাহলে সে গাড়ি চালায়নি। হি হ্যাজ নট ড্রিভেন এ কার। হি হ্যাজেন্ট বা হি হ্যাজ নট, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছে? হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কি গাড়ি চালায়নি? হ্যাজেন্ট হি ড্রিভেন এ কার। সো এইভাবে এই সেন্টেন্স গুলো হয়ে থাকে। সে কোথায় গাড়ি চালিয়েছে? জাস্ট ওয়ার হ্যাজ হি ড্রিভেন এ কার। সে কখন চালিয়েছে? ওয়েন হ্যাজ হি ড্রিভেন এ কার। তো এই হচ্ছে মূলত আমাদের নিয়ম। আর পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সে ডু, ডাজ, ডিড এর ব্যবহার হয়। যেমন আপনাদের তো আমি করে দেখালাম একটু আগে, এই যে হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার। ডাজ হি ড্রাইভ এ কার, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ এর ব্যবহার হয়। ডাজ ব্যবহার করলে ভার্বের সাথে এস বা ইএসটা থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের সাথে এস বা ইএস হয়। নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডাজ এর ব্যবহার হয়। সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন থাকলে ডু এর ব্যবহার হয়। ঠিক আছে। এরপর দেখেন, এই যে হি ড্রোভ এ কার, তাহলে এইটাকে আমি যদি নেগেটিভ করি, এখানে পাস্ট টেন্স আমার ডিড এর ব্যবহার হয়। যখন ডিড ব্যবহার করব মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। হি ড্রোভ এ কার, এটা নেগেটিভ কি? হি ডিডেন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালায়নি। সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল? জাস্ট ডিড হি ড্রাইভ আ কার। ডিড হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালিয়েছিল? সে কি গাড়ি চালায়নি। তখন কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার। ডিডেন্ট হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালিয়েছিল? সে কোথায় গাড়ি চালিয়েছিল? ওয়ার ডিড হি ড্রাইভ আ কার। হ্যাঁ। তো এইভাবে করতে হয়। আমি যদি বলি, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু, ডিড ইউ গো টু মার্কেট ইয়েস্টারডে? এখন আপনার উত্তর যদি হ্যাঁ হয়, যে হ্যাঁ আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, অর্থাৎ ভি টু মেইন ভার্বের পাস্ট ফর্ম, নট ওয়াজ, নট ডিড। আর যদি বলেন না আমি যাইনি, আই ডিডেন্ট গো টু মার্কেট। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ভি টু। নেগেটিভ বা ইন্টারোগেটিভ করলে কি হয়? ডিড এর ব্যবহার হয়। আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। সো এই হচ্ছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার নিয়ম। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? অনেক ধন্যবাদ, আপনারা এত সময় দিয়ে আমার সাথে থাকছেন বা এখনো আছেন, ক্লাসগুলো করছেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে যে কথাগুলো বলছি, হ্যাঁ স্যার। যা দেখাচ্ছি? হ্যাঁ, এটা করতে হবে। জি জি, বুঝতে এটা পেরেছি। নিতে হবে। ল্যাঙ্গুয়েজটাকে জি স্যার। প্র্যাকটিক্যালি শিখতে হবে। জি স্যার। প্রফেশনালি শেখার চেষ্টা করেন, দ্রুত ডেভেলপ করতে পারবেন। আচ্ছা। তো এরপর দেখেন, আর আমি একটু আপনাদেরকে বলি, বলে বলে দেই, আপনারা যারা বারবার নক করছেন, বারবার ডিটেলস চান পেইড কোর্সের জন্য, পেইড কোর্সে যারা আসবেন তাদের ক্লাস হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, সপ্তাহে এই 4 দিন থাকবে। এবং 3 মাসের কোর্স, এটা 2,000 টাকা কোর্স ফি। একবারে না দিতে পারলে আমি এই সুযোগটাও রাখি, 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। এইভাবে গুগল মিটের মাধ্যমে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। পেইড কোর্সে প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। আর এই কোর্সটা প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, আইএলটিএস এক্সাম দিবেন, অনেকে এটা ভয় পায়। আইএলটিএস একটা পরীক্ষার নাম, এটা কোনো কোর্স না। আর আপনার ইংলিশে যদি সমানভাবে দক্ষতা থাকে, আপনি কেন পারবেন না? হ্যাঁ, আমি দেখাবো, সবকিছুই দেখাবো। এবং এটা স্টুডেন্ট যারা আছেন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট হবে। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রত্যেকটা বিষয় আমি দেখাবো। এবং প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। এবং প্রত্যেকটা ক্লাস এইভাবেই ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে আমি নিয়ে থাকি, ক্লাস শেষে রেকর্ড, পিডিএফ ফাইল। এই ফ্রি ক্লাসও আমি দিচ্ছি। যারা পেইড কোর্সে আসবেন, প্রিমিয়াম ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইলও আপনারা পেয়ে যাবেন। এবং এই কোর্সটা একদম বেসিক, যারা একদমই দুর্বল আছেন তারাও করতে পারবেন। এই 19 তারিখ থেকেই শুরু হবে রাত 10টায়, তখন আর ফ্রি ক্লাস এইভাবে থাকবে না রেগুলার ওয়েতে। তো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়িয়ে থাকি, যাতে করে আপনি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে কভার করতে পারেন। টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস আপনি পাবেন পেইড কোর্সে। এত ক্লাস আপনি কোনো কোর্সে পাবেন না। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, একটা ভাইবা ফেস করতে পারেন। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে এগুলো থেকে এই ক্লাসগুলো থেকে আপনি পাবেন। এরপর 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, রাইটিং এ যারা এক্সপার্ট হতে চান, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা কর্পোরেট অফিসে জব করেন, তাদের জন্য এটা হেল্প
হেল্পফুল হবে। এরপর লাস্টের ক্লাসগুলো 50 থেকে 70 নম্বর ক্লাস থাকবে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। সার্টেন টপিকের উপর আপনাকে দিয়ে আমি স্পিকিং প্র্যাকটিস করাবো, কারণ আপনি যদি কথা না বলেন, আপনার মুখ দিয়ে কথা বের না করেন, কখনোই ভাষা ডেভেলপ করতে পারবেন না। পেইড কোর্সের বেনিফিট হচ্ছে এইটাই, টু ওয়ে কমিউনিকেশন। বিভিন্ন টপিকের উপর আপনাকে দিয়ে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো, স্পিকিং প্র্যাকটিস করাবো। আপনার মুখ দিয়ে কথা যদি বের না করেন, আপনি কিভাবে পারবেন? আপনি যত ভালো টিচারের কাছে ক্লাস করেন, হাজারটা ক্লাস করলেও কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি কথা বলবেন। আপনাকে কথা বলা শুরু করতে হবে, ভুল হয় হোক, একবার কথা বলা শুরু করলে কনফিডেন্ট পাওয়া যায়। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আমি আবারও বলছি, 2,000 টাকা কোর্স ফি। যারা কোর্স করবেন এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, একটা স্ক্রিনশট দিবেন বা লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সে অ্যাড করে নিব। আগামী 19 তারিখ বুধবার থেকে আপনারা ক্লাস শুরু করতে পারবেন। এতটুকু আমি বলে রাখলাম। যারা ইন্ডিয়া থেকে আসেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সে ক্লাস করতে পারবেন। এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি পাঠিয়ে দিব নাম্বার। আর কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারছি, আমি ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোতে চাই, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে আমার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা আসতে পারেন। আমি বলতে পারি আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করেন, আজকে আমার কাছে লাইভ ক্লাস করছেন, কালকে হয়তো ইউটিউবে একটা ক্লাস দেখবেন, পরের দিন ফেসবুক পেজে আপনার সামনে একটা ক্লাস ভেসে উঠবে, তারপরের দিন হয়তো এরকম আরেকটা লাইভ ক্লাস পাবেন। এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে আপনার দিনের পর দিন, মাস, বছর যেতে থাকবে, আপনি শিখতেছেন, শিখবেন, শিখতে থাকবেন। ওই শেখাটাকে শেষ নামাতে পারবেন না, নিজের ভিতরে একদম কনফিডেন্টটা পাবেন না যে আমি পুরোপুরি ইংরেজি জানি। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে হয়, জানতে হয় যে আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে বা দ্রুত ডেভেলপ করতে পারবো। সেইটা আপনারা এখান থেকে পাবেন। যারা পেইড কোর্সে আসবেন, আপনাদেরকে একটা আইডি কার্ড প্রদান করব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এবং 2,000 টাকা কোর্স ফি, 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে যদি আপনি এক্সপার্ট না হতে পারেন, এর থেকেও যদি বেশি সময় লাগে, নতুন কোনো ব্যাচে পড়তে হয়, কোনো ক্লাস যদি মিস করেন, আপনি সেটাও সুযোগ পাবেন। তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, ততদিন থাকতে পারবেন। হ্যাঁ। সো এটা হচ্ছে মেইন কথা। আমার লেখা এই বইয়ের পিডিএফ ফাইলগুলো, কপিগুলো আমি দিয়ে দিব। এছাড়া আমার যে হার্ড কপি বইটা, এটা আপনারা পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, আলাদাভাবে পারচেস করতে হবে। এই যে আজকে টেন্সের ক্লাস নিলাম, আমার এই বইটাতে এগুলো সবই প্র্যাকটিক্যাল ওয়েতে দেওয়া আছে। দেখেন এই বইটাতে কি আছে, এটা ইউ ক্যান নট ইমাজিন দ্যাট। আপনারা তো অনেক বই কেনেন, অনেক বড় বড় টিচারের বই পড়েন, এবার দেখেন এইখানে আমি ফার্স্ট চ্যাপ্টারে দিয়েছি হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, যেটা প্রথম দিন দেখিয়েছি। বেসিক কনসেপ্ট অফ ইংলিশ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড 50 কমন রুলস অফ প্রোনাউন্সিয়েশন, এগুলো করলে প্রোনাউন্সিয়েশনের বিষয়গুলো কভার হয়ে যাবে। এরপর দেখেন কিছু বেসিক গ্রামারের ক্লাস দেওয়া আছে। তারপর এই যে আজকে যে ক্লাসটা নিলাম না, এই যে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 1, প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2, টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্বের ব্যবহার, মডালের ব্যবহার, সেমি মডালের ব্যবহার। এই যে দেখেন প্রত্যেকটা বিষয়, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার, পজিটিভ ভার্বের ব্যবহার, কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার। এরপর চ্যাপ্টার 30 প্লাস সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ অন ভার্ব। ওই যে বললাম না, ড্রাইভ মানে চালানো, এইটাকে দিয়ে কিভাবে মডাল, সেমি মডাল বা টেন্সে সেন্টেন্স কনভার্ট করা যায়। এই বইটাতে 100 প্লাস স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার আছে, 500 প্লাস ইউজফুল অ্যাডভান্স ভোকাবুলারি আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্বস, প্রোভার্বস। এরপর স্পিকিং এর যে পার্ট, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, প্র্যাকটিক্যাল স্পিকিং প্র্যাকটিস অন 100 প্লাস আইএলটিএস কিউ কার টপিক প্লাস অ্যান্সার দেওয়া আছে। 100 প্লাস ইংলিশ টু বাংলা কনভারসেশন আছে, অ্যান্ড ইংলিশ টু ইংলিশ কনভারসেশন এখানে আমি দিয়েছি। এরপর হচ্ছে 10 প্লাস রিডিং স্টোরি আছে, রিডিংটাকে ডেভেলপ করার জন্য। ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, লেটার লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন, কম্পোজিশন লিখবেন, প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে আমি এখানে দিয়েছি। সো এটা আহ, আহ, আপনারা যারা এই বইটা নিয়েছেন, অনেকেই অর্ডার দিয়েছেন। আজকে হয়তো, আজকে কতগুলো, 57টা বই গেছে মনে হয়, আমি দেখছিলাম যতগুলো আমার এইখান থেকে আর কি। সো যারা বিভিন্ন প্রান্ত থেকে নিচ্ছেন বাংলাদেশে, তারা এটা পড়লে বুঝতে পারবেন কতটা ইফেক্টিভ। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটার প্রাইস হচ্ছে 500 টাকা। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটু বড় বই, সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। এবং ডেলিভারি চার্জ হচ্ছে 120 টাকা সারা বাংলাদেশে। আমার ওয়েবসাইট থেকে অর্ডার করে আপনারা নিতে পারবেন, যারা নিতে চান, যে কোনো প্রান্ত থেকে। সো এই হচ্ছে মেইন বিষয়। আগামীকাল ফোর্থ ফ্রি লাইভ ক্লাস হবে, আমি নোটিশ দিয়ে দিব। আর এই ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইল যারা নিতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আর এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো বিষয়ে কথা বলতে গেলে, পেইড কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? আর পিডিএফ ফাইল
রেকর্ড ক্লাস আমি দিয়ে দিব। এই যে ভার্বের ফর্ম আমি আবারও ফরওয়ার্ড করে দিব, এবং এই যে টেন্স এর পিডিএফ ফাইলটাও আমি দিয়ে দিব, আপনারা যাতে প্র্যাকটিস করতে পারেন। আগামীকাল রাত 10টায় আমি মডেল এবং সেমি মডেলের উপর ডিটেলস ক্লাস নিব, এবং একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস করাবো। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আর কারো কোনো কোশ্চেন আছে? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, ইউ ক্যান আস্ক মি ফ্রাঙ্কলি রাইট জি নাও। স্যার।